হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে শেষ মুহূর্তে আবারও চমক দেখালেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধবিরতির সময় বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি। ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত এক। বিশ্বকাপ ফুটবলে কি হবে নিউ ইয়র্ক সিটির অবস্থা, এই বিষয়ে একটি রিপোর্ট আছে। এই রিপোর্টটি আজকে আমরা দেখব। টেম্পায় বাংলাদেশি তরুণ তরুণী নিখোঁজ, স্বজনদের উদ্বেগ। চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল শিবির, দফায় দফায় সংঘর্ষ চলছে এবং এটা ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। এবং আপনারা জানেন যে 25 এবং 26 দুদিন ব্যাপী আপনার ফ্লোরিডায় যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ ডে এক্সপো এবং ফুড ফেয়ার, এই দুটো অনুষ্ঠিত হয়। এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। যাই হোক, এশিয়ান এক্সপো অ্যান্ড ফুড ফেয়ার, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর নকিবুর রহমান, তামান্না আহমেদ, মোহাম্মদ মনোয়ার হোসেন, ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, এপ্রিল মাসের 21 তারিখ। একটু আগে তাহের আপনারা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে, বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ এবং আসিফ মুনির ফিল্ড মার্শাল, যিনি সামরিক বাহিনীর প্রধান, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আজ সকালে অনুরোধ করেছেন যে তিনি যেন যুদ্ধবিরতির মেয়াদটা বাড়িয়ে দেন, যাতে ইরানের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করা সম্ভব হয়। এবং পাকিস্তানি কর্মকর্তাদের ইরান ইঙ্গিত দিয়েছে তারা আলোচনায় অংশ নিতে পারবে, যদিও শেষ মুহূর্তে এখনো পর্যন্ত তারা পূর্ণ সম্মতি দেয়নি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে, তবে অবরোধও অব্যাহত থাকবে পাশাপাশি, সেটিও তিনি বলেছেন। অবরোধ তিনি তুলে নিচ্ছেন না, তবে যুদ্ধবিরতিতে এক্সটেন্ড করেছেন অনির্দিষ্টকালের জন্য। বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আলোচনায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, আলোচনায় ফল না পাওয়া পর্যন্ত এটি চলবে, সেটি বলা হচ্ছে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের খবরগুলিতে। তবে স্পষ্ট করে বলা সম্ভব নয় আদৌ ইরান এই আলোচনায় যোগ দেবেন কিনা। ইরান যোগ দেওয়ার ব্যাপারে পূর্ণ সম্মতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ইসলামাবাদ সফর স্থগিত রেখেছে হোয়াইট হাউস। যখনই ইরান সম্মতি দিবে যে তারা এই আলোচনায় অংশ নেবে, তখনই জেডি ভান্স এবং তার দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও গতকাল তাদের রওনা দেওয়ার কথা ছিল, আজকে যেহেতু ইরান পূর্ণ সম্মতি দেয়নি আলোচনায় অংশগ্রহণের ব্যাপারে, তবে তার ইঙ্গিত দিয়েছে তারা দিতে পারে। তবে ইরানের স্পিকারের যিনি সহকারী রয়েছেন, মুখপাত্র, তিনি বলেছেন যে যারা আলোচনার কথা বলে আক্রমণ অব্যাহত রাখে, আকস্মিক আক্রমণ চালায় কিংবা অবরোধ অব্যাহত রাখে, তাদের সাথে আলোচনায় কোনো ফল পাওয়া যাবে এমনটির ব্যাপারে ইরান যথেষ্ট সন্দিহান। অতএব সেই জন্যই তারা চিন্তা করছে যে আলোচনায় আদৌ তারা আসবে কিনা। যদিও তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি পাকিস্তানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী। তবে ইরানের প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন যে তিনি চান যে ইরান একটি সমঝোতায় আসুক। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে যে যদি যুক্তরাষ্ট্র তাদের আক্রমণের পাল্টা আর আক্রমণ না করার গ্যারান্টি না দেয়, তাহলে তাদের পক্ষে এই আলোচনা এসে তেমন কোনো ফায়দা হবে না। তবে তবে এই যুদ্ধ শেষ করার জন্য দুই পক্ষেরই একটি সম্মিলিত প্রস্তাবে আসার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো আশাবাদী এবং তিনি কূটনৈতিক চ্যানেলেই এই সমস্যাটি সমাধান করার ব্যাপারে আগ্রহী। একাধিক সামরিক এবং নৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন বারবারই তিনি সময় বদলাচ্ছেন, তিনি সময় দিচ্ছেন ইরানকে, বাট অ্যাট দি সেম একই সাথে তিনি ইরানের উপরে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করছেন না। যদিও আজ সকালেই, মঙ্গলবার সকালেই তিনি বলেছিলেন যে ইরান যদি যুদ্ধবিরতি কিংবা পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে সম্মত না হয়, তাহলে ইরানের বেসামরিক স্থাপনাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। যদিও যুদ্ধ নিয়ম অনুযায়ী সেটি একটি ওয়ার ক্রাইম হিসাবে, যুদ্ধ অপরাধ হিসাবে চিহ্নিত হয়। তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প তেমন মন্তব্য করেছেন। তার কয়েক ঘন্টা পরেই তার মত পরিবর্তন এবং এই ইরান যুদ্ধ শুরু হওয়ার প্রায় 5 সপ্তাহেরও বেশি সময় আগে থেকে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘনে ঘনে তার মত বদলান এবং পরিবর্তন করেন। তবে শেষ পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যদি এই বৈঠক অনুষ্ঠিত হয়ও,
তাহলেও দুই পক্ষ যদি ছাড় না দেয় পারস্পরিক বিষয়গুলোতে, তাহলে এই আলোচনায় কোনো ফল পাওয়া সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এই বিষয়ে যেটা একটু আগে বললাম যে ভাইস প্রেসিডেন্ট এখন রওনা দেননি, তিনি রওনা দেবেন যদি ইরান সম্মত হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এই এই যুদ্ধবিরতি আগামীকাল শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটি এখন অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হলো, যদিও ব্লকেড অব্যাহত থাকবে। নিউ ইয়র্ক সিটির আকাশে আজকে একটি মারাত্মক বিমান দুর্ঘটনা আর সম্ভাবনা আশঙ্কা দেখা দিয়েছিল, এবং দুটি বিমান একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল আকাশে থাকা অবস্থাতেই। জিএফকে এয়ারপোর্টে দুটিরই নামার কথা ছিল। একটি বিমান আসছিল ইন্ডিয়ানাপলিস থেকে, সেই বিমানটি ছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমান, রিপাবলিকান এয়ারওয়েজ সেটি চালাতো আমেরিকান এয়ারলাইন্সের পক্ষে। সেটি জেএফকের উদ্দেশ্যে রওনা দিয়ে জেএফকে তে অবতরণের জন্য আকাশে ঘুরপাক খাচ্ছিল। ঠিক একই সময় আরেকটি বিমান যেটি এসেছে টরন্টো থেকে, এয়ার কানাডার বিমান, দুটি খুব নিকট দূরত্বে এসে গিয়েছিল। কিন্তু দুটি বিমানেরই পাইলট বিচক্ষণতার সাথে তারা তাদের মোড় ঘুরিয়ে ফেলেন এবং পরস্পর বিরোধী দিকে চালিত থাকেন। এরপরে যেটি এয়ার কানাডার ফ্লাইট যেটি টরন্টো থেকে আসছিল সেটিকে প্রথমে নামার অনুমতি দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে আমেরিকান এয়ারলাইন্সের প্লেনটিও নামে, তবে মধ্যাকাশে সংঘর্ষের প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল দুটি বিমানই, কিন্তু শেষ পর্যন্ত সেটি রক্ষা পাওয়া গেছে এবং একটি মারাত্মক বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আজ জিএফকে এয়ারপোর্টের উপরে বিকেল প্রায় 5টা, 4:30 থেকে 5টার ভিতরে এই ঘটনাটি ঘটেছে বলে এভিয়েশন সিকিউরিটির কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মাগা মেক আমেরিকা গ্রেট এগেইনের পক্ষে যিনি মুখপাত্র, যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সমর্থক এবং প্রচার যন্ত্রের যিনি মূল দায়িত্ব পালন করেছেন বলে অনেকেরই ধারণা, সেই টাকার কালসনের সাথে কিন্তু প্রেসিডেন্টের বিরোধ এখন চরমে উঠেছে, এবং এই বিরোধটা কিন্তু ইরান যুদ্ধকে কেন্দ্র করে। টাকার কালসন মনে করেন যে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কারণেই যুক্তরাষ্ট্রকে এই ধরনের একটি এভিল ওয়ারে যেতে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে, এবং তিনি 2024 সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে এন্ডোর্স করেছিলেন। 2025 সালে তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়, বিশেষ করে ইরান যুদ্ধ, সেটা একটু আগে বললাম। এবং এবং তিনি বলেছেন যে তিনি এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগাইনের আরো অনেক প্রবক্তা, সমর্থক, কট্টর সমর্থকরা ইসরায়েলের পরামর্শে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, কিন্তু প্রেসিডেন্ট তা শোনেননি, এবং এরপর থেকেই দুজনের মধ্যে বিভক্তি দেখা যায়। কিন্তু টাকার কারণ যে বিষয়টি উল্লেখ করতে চেয়েছেন যে 2024 সালে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করার ব্যাপারটিকে তিনি এখন বেশ তার মনে যন্ত্রণা লাগছে। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি সমর্থন দিয়েছিলেন এই জন্যে যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলে আসছিলেন তিনি নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো সম্ভব হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু নির্বাচিত হওয়ার পরেই ইসরায়েলের পরামর্শে অনেকটা তৃতীয় বিশ্বযুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে ইরান আক্রমণের মধ্য দিয়ে, এবং সেই জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার বিরোধ, সেটিও তিনি স্পষ্ট করে বলেছেন। তিনি কোনোভাবেই ইসরায়েলের পরামর্শে কিংবা ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছেন সেটিকে সমর্থন করেন না। টাকার কালচার, প্রেসিডেন্ট ট্রাম্পও টাকার কালচারের তীব্র নিন্দা ও বিরোধিতা করেছেন সম্প্রতি তার ইরান যুদ্ধবিরোধী অবস্থানের কারণে। ইংল্যান্ড এবং ফ্রান্স আগামীকাল একটি বৈঠক ডেকেছে লন্ডনে বুধবারে, এবং সেই বৈঠকে 30টি দেশেরও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সংবাদ মাধ্যমের খবর এসেছে, এবং তাতে বলা হয়েছে যে তারা লন্ডনে বসে আলোচনা করবেন কিভাবে গত প্রায় 2 মাস ধরে বন্ধ থাকা হরমুজ প্রণালী, কোনো না কোনো ভাবে বন্ধ থাকা হরমুজ প্রণালীকে পুনরায় চালু করা যায় সকল দেশের জন্য। সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন লন্ডনে, এবং এই আলোচনায় ইংল্যান্ড এবং ফ্রান্সের উদ্যোগে এই আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং 30টি দেশের সামরিক কর্মকর্তারা সেখানে থাকবে, এবং ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটি আজ দেওয়া হয়েছে। আগামীকালই বৈঠকটি হবে লন্ডনে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যিনি সেক্রেটারি মিল্কোয়েন মুলিন,
তিনি আজ জানিয়েছেন যে মে মাসের প্রথম সপ্তাহের বেতন দেবার পর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে আর কোনো অর্থ অবশিষ্ট থাকবে না, যদি কোনো নতুন অর্থের যোগান পাওয়া সম্ভব না হয়। তার কারণটা হচ্ছে, আপনারা জানেন যে ডেমোক্র্যাটদের অবস্থা, অনমনীয় অবস্থানের কারণে ডিএসএস এর বাজেটটি পাস হচ্ছে না, হোমল্যান্ড সিকিউরিটির বাজেটটি পাস হচ্ছে না, এবং সেটি অচল অবস্থা রয়েছে। এবং এর ফলে হোমল্যান্ড সিকিউরিটির পক্ষে তাদের অপারেশন অবস্থা চালিয়ে যাওয়া আর সম্ভব নয় মে মাসের পর থেকে। মে মাসের প্রথম সপ্তাহের পরে সেক্রেটারি মলিনা জানিয়েছেন যে তার কাছে হোমল্যান্ড সিকিউরিটির যারা কাজ করেন, যে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আর দুটি পেচেক দেওয়ার সম্ভাবনা, আর তার কাছে অর্থ রয়েছে, এরপরে আর কোনো অর্থ থাকবে না। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে নির্বাহী আদেশ জারি করেও এই বেতন অব্যাহত রাখারও কোনো সুযোগ থাকবে না, কারণ কোনো অর্থই আর অবশিষ্ট নেই কোনো ফান্ডেই। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যেটি এতদিন সেটি চালানো সম্ভব হয়েছিল, তার কারণ গত বছর বিগ বিউটিফুল বিলে হোমল্যান্ড সিকিউরিটির জন্য একটি বড় অঙ্কের বাজেট পাশ করেছিল, সেটিও প্রায় নিঃশেষ হতে চলেছে। এবং সেই জন্য সেক্রেটারি মলিন বলেছে যে খুব দ্রুত ব্যবস্থা না গ্রহণ না করলে কংগ্রেস, তাহলে চরম অচল অবস্থা দেখা দেবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে। এবং তিনি বলেছেন যে এই বেতন দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আগামী সপ্তাহে মে মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে। ফক্স নিউজকে তিনি ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরো বলেছেন যে প্রতি 2 সপ্তাহ পর পর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বেতনের বিল হয় $1.6 বিলিয়ন। এত মানুষ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করেন যে প্রতি 2 সপ্তাহে তাদের বেতনের বিল হচ্ছে $1.6 বিলিয়ন, অর্থাৎ $3.2 বিলিয়ন প্রতি মাসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কর্মচারীদের বেতনের পিছনে শুধু ব্যয় হয়। এবং সেই জন্য তিনি বলেছেন যে অর্থের আর কোনো জোগাড় না হলে, অর্থের ব্যবস্থা না হলে, তাহলে তার পক্ষে যা মে মাসের প্রথম সপ্তাহের পর আর বেতন দেওয়া সম্ভব হবে না। তবে এই বিষয়ে ডেমোক্রেটরা এখনো অনমনীয় অবস্থানে রয়েছে, এবং স্পিকার মাইক জনসন আজ ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করেছেন এই হোমল্যান্ড সিকিউরিটির বরাদ্দ আটকে রাখার ব্যাপারে তাদের ভূমিকার জন্য। এবং স্পিকার মাইক জনসন এমনও বলেছেন যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার মূল লক্ষ্যই হচ্ছে ডেমোক্রেটদের। তারা চায় না যে যুক্তরাষ্ট্র নিরাপদ থাকুক, সেই জন্যই ডেমোক্রেটরা এই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বাজেটটি আটকিয়ে রেখেছে। আর সিনেটে এই বিল পাশ করতে 60 জন সিনেটরের সমর্থন প্রয়োজন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন সেই প্রক্রিয়াকে বদলে দিয়ে যাতে বিলটি পাশ করানো হয় সিম্পল মেজরিটি, অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জোরে, যাতে ফিলিবাস্টার ঠেকানো যাবে না। ফিলিবাস্টার হচ্ছে কন্টিনিউয়াস বক্তৃতা দেওয়া অনুষ্ঠান, সেই বিলের বিরোধিতা করে বক্তৃতা, যতক্ষণ পর্যন্ত বক্তা সেই বক্তব্য শেষ না করেন ততক্ষণ পর্যন্ত সেই বক্তৃতা দিতে পারেন। সেই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য ফিলিবাস্টার কিলিং বিল, তাতে 60 জন সমর্থকের প্রয়োজন হয় একটি বিল পাশ করার ব্যাপারে ফিলিবাস্টার মুক্ত রাখতে। কিন্তু সেই 60 জন সিনেটর এই বিলের পক্ষে এখনো সমর্থন দিচ্ছেন না। 53 জন রিপাবলিকান সদস্য রয়েছেন সিনেটে, তাদের সমর্থন এখনো পর্যন্ত কোনো ডেমোক্রেট সরাসরি এই বিল বরাদ্দের ব্যাপারে সমর্থন দেবেন। তবে একজন ডেমোক্রেট হয়তো তার অবস্থান পরিবর্তন করতে পারেন, জন ফেটারম্যান। তিনি পেনসিলভেনিয়া থেকে নির্বাচিত সিনেটর, ডেমোক্রেট দলীয়, যদিও তিনি সাম্প্রতিককালে ডেমোক্রেট দলের তীব্র সমালোচনা করছেন তাদের বিভিন্ন পদক্ষেপে, বিশেষ করে এই বাজেট বরাদ্দ আটকিয়ে দেওয়ার ব্যাপারে ফেটারম্যান তীব্র সমালোচনা করছেন। আজকে আরেকজন ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্য কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ফেমা, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি, ভুলবশত সেই কংগ্রেস সদস্য, ফ্লোরিডা থেকে নির্বাচিত ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্য শেলা চিরিফিলাস ম্যাককর্মিক, তার নাম, তিনি 2021 সালে ভুলবশত তিনি তখন একটি মেডিকেল স্বাস্থ্য কোম্পানির প্রধান দায়িত্ব পালন করছিলেন, তার মালিকানাধীন কোম্পানি, তাকে ফেমা, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি, কোভিড এর সময় ভুলবশত তাকে $5 মিলিয়ন পাঠিয়ে দিয়েছিল তার অ্যাকাউন্টে, এবং সেই টাকা ভুলবশত পাওয়ার পরও তিনি ফেরত না দিয়ে বরং খরচ করেছেন, ব্যয় করেছেন বিভিন্ন খাতে, এবং তার বন্ধুদেরও তিনি বিভিন্ন অনুদানও দিয়েছেন সেই অর্থ থেকে। তার বিরুদ্ধে তদন্তের পর নির্দিষ্ট করা, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়,
এবং এটিকে জালিয়াতি হিসেবে ধরা হচ্ছে, যেহেতু তিনি তার ভুলবশত পাওয়া অর্থকে ফেরত না দিয়ে সেটি ব্যবহার করেছেন, এবং এই কারণে কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করার উদ্যোগও গ্রহণ করা হয়েছিল। এবং এথিক্স কমিটির বৈঠকে, যেখানে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করার পর্বটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার কয়েক ঘন্টা আগেই সেই কংগ্রেস সদস্য শীলা পদত্যাগ করেছেন। এর ফলে ডেমোক্র্যাটদের অবস্থান আরো একটি কমে গেল হাউসে। বর্তমানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের ব্যবধান হাউসে মাত্র ৩টি আসনে, এবং ৩টি আসনের নির্বাচন বাকি আসনের কোনো প্রার্থী এখন নেই। এর আগে ২জন সদস্য পদত্যাগ করেছিলেন, বিভিন্ন একজন ডেমোক্র্যাট, একজন রিপাবলিকান। আজকে আরেকজন ডেমোক্র্যাট পদত্যাগ করলেন। অতএব গত কয়েকদিনে মাত্র ২জন সদস্য হারালেন কংগ্রেসে ডেমোক্র্যাটরা। একটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে, আপনারা জানেন যুক্তরাষ্ট্রে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা তাদের সম্পদের একটা বড় অংশই দান করে থাকেন। সেরকম একটি দানের খবর পাওয়া গেল আজকে টেক্সাস থেকে। ইউনিভার্সিটি অফ অস্টিন জানিয়েছে যে, আপনাদের সকলেরই পরিচিত, প্রায় যারা কম্পিউটার ব্যবহার করেন তারা সবাই এই নামটির সাথে পরিচিত, ওই ব্র্যান্ডটির সাথে পরিচিত, মাইকেল ডেল। ডেল কম্পিউটার্স এর মালিক, যিনি প্রতিষ্ঠাও করেছিলেন 84 সালে যখন তিনি ছাত্র ছিলেন, তখন তিনি এই ডেল কম্পিউটার প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি এখন পৃথিবীর ধনাঢ্য প্রথম ১০ জন ব্যক্তির একজন। তিনি আজ $৭৫০ বিলিয়ন অনুদান ঘোষণা করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাসের অস্টিন ক্যাম্পাসকে, এবং এই অর্থের মাধ্যমে তিনি একটি হসপিটাল, রিসার্চ সেন্টার এবং পৃথিবীর সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ক্যান্সার চিকিৎসার জন্য পৃথিবীর সবচেয়ে বড় হসপিটালটি নির্মাণের জন্য তিনি অর্থ দিচ্ছেন, এবং সেটি টেক্সাসে নির্মিত হবে, এবং সেটি ২০৩০ সালে চালু করার সম্ভাবনা দেখা দিচ্ছে। এর বাইরে আরো যে অর্থ তিনি দিচ্ছেন তাতে ইউনিভার্সিটি অফ টেক্সাসের গবেষণা এবং ছাত্রদের বেতন এবং বৃত্তির কাজেও সেটি ব্যবহার হবে। এই পর্যন্ত মাইকেল ডেল তার সম্পদের প্রায় $১ বিলিয়ন, যে কলেজ, যে ইউনিভার্সিটি তিনি লেখাপড়া করেছিলেন, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, সেই অস্টিন ক্যাম্পাসকে তিনি এই পর্যন্ত $১ বিলিয়ন বেশি দিয়েছেন। আরো একজন ধনাঢ্য ব্যক্তি যুক্তরাষ্ট্রের, যিনি নিউ ইয়র্কের সাবেক মেয়র ছিলেন, মাইকেল ব্লুমবার্গ। তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি পড়াশোনা করেছিলেন, সেই জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কেও এই পর্যন্ত $১ বিলিয়ন অনুদান দিয়েছেন। অতএব যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের শিক্ষা এবং স্বাস্থ্য সেবার প্রসারে ভূমিকা রেখে থাকেন। সেই জন্য আজকে এই তথ্যটি আপনাদের জানালাম। আরেকটি বিষয় শেষ করার আগে, নিউ ইয়র্ক সিটি স্কুল ক্যালেন্ডার ২০২৬ এবং ২৭ সালের ক্যালেন্ডারটি আজকে ঘোষণা করা হয়েছে, এবং এতে দেখা যাচ্ছে যে এইবারে সামারে অতিরিক্ত দিন কয়েক ছুটি বেশি পাচ্ছে ছাত্ররা। তার কারণ জুন মাসে শেষ হয়ে যাচ্ছে স্কুল, এবং সেপ্টেম্বরের ৮ তারিখ শুরু হবে ২০২৬ সালের ফল মৌসুম, সেটি সেপ্টেম্বরের ৮ তারিখ শুরু হবে, না ১০ তারিখ, সাধারণত ৮ তারিখ শুরু হয়, কিন্তু এবার স্কুল শুরু হবে সেপ্টেম্বরের ১০ তারিখ এবং শেষ হয়ে যাবে স্কুল জুন মাসের ২৮ তারিখ। জুনের ২৮ তারিখ থেকে ২৯ তারিখ থেকে সেপ্টেম্বরের ৯ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। যদিও নিউ ইয়র্ক সিটি স্টেটের চার্টার অনুযায়ী বছরে ১৮০টি দিন ক্লাস হওয়ার কথা রয়েছে, এবং সেই প্রক্রিয়াকে কার্যকর রাখার জন্য নিউ ইয়র্ক সিটি এই নতুন ক্যালেন্ডার ঘোষণা করেছে। এবং তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে ৪ দিন অতিরিক্ত বাদ দিতে পারে, অর্থাৎ ১৭৬ দিন পর্যন্ত ক্লাস অবশ্যই হতে হবে। ১৮০ দিন নিয়ম, কিন্তু ৪ দিন সময় নিতে পারে অতিরিক্ত। তার মধ্যে নিউ ইয়র্ক সিটি এবার ৩টি ব্যবহার করছে, ৪টি নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে ১৭৭ দিন আগামী বছর নিউ ইয়র্ক সিটির স্কুল অনুষ্ঠিত হবে ১৮০ দিনের জায়গায়। এবং এই ব্যাপারে যদিও প্যারেন্ট টিচাররা ক্ষোভ প্রকাশ করেছেন ইতিমধ্যেই, ক্যালেন্ডারটি প্রকাশিত হওয়ার পর তারা বলেছেন যে এতে ছাত্রদের শিক্ষার প্রসারটি সংকুচিত করা হয়েছে দিন কয়েকের জন্য। আপাতত এখানে শেষ করি আজ। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনিও ভালো থাকবেন, এবং আপনি আশা করি কিছুক্ষণ থাকবেন। ডক্টর তানভীর মুরাদ আমাদের সাথে আছেন। ডক্টর তানভীর, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমরা একটু স্লো শুনতে পাচ্ছি, আর একটু সাউন্ড বাড়ানো যাবে একটু কাছে এসে? আমি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন পরিষ্কার শুনতে পাচ্ছি।
থ্যাংক ইউ, আপনাকে অনেক ঠিক আছে ধন্যবাদ। আসসালাম, জি। নাজমুল হাসান আপনি যেটা বলছিলেন যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা, যে তার বন্ধু টাকার কারসন এখন শত্রু হয়ে গেছেন। এর আগে ক্রিস্টি আপনি জানেন, নিউ জার্সি গভর্নর, তার শত্রু হয়ে গেছেন। মার্জারি না, টেলর তার শত্রু হয়ে, সবচেয়ে বেশি যিনি ছিলেন সেটা হচ্ছে মার্জরি টাইলার গ্রিন। হ্যাঁ, মার্জারি টেলর গ্রিন শত্রু হয়ে গেছেন। আপনার স্টিভ ব্যানন আপনি জানেন, ওনার গুরু ছিলেন, ওনাকে বলা হতো জিনের মতো ওনার উপর আসর করতেন উনি। সেই ব্যক্তি আজকে কোথায় আছেন আমরা তাও জানি না। এই যে মেগা আমেরিকা যারা এটার মানে বুদ্ধিদাতা, এরা সবাই অলমোস্ট শত্রু হয়ে গেছে ট্রাম্পের। আমাদের সাথে যদিও দু একজন এখন আমাদের সাথে পরিচিত আছে যারা ওনার সাথে এখন সম্পর্ক রাখেন, বাট কখন যে উনি টার্ন করবেন এইটা খুব বোঝা মুশকিল। সো এটা ওনার সাইকোলজি, মেন্টাল হেলথ নিয়েও প্রশ্ন উঠেছে। আপনি যে আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু ডক্টর তানভীর মারুফ এই বিষয়ে একটু আলাপ করতে চাই আপনার সাথে। ডক্টর তানভীর মারুফ উনি বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ম্যাসাচুসেটস থেকে, যিনি লিন হিউম্যান রাইটস কমিশনের, লিন সিটি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের হিউম্যান রাইটস কমিশনার। আমাদের দুজন তরুণী আপনার নিখোঁজ হয়ে গেছে সাউথ ফ্লোরিডা থেকে। আমি ওনাদের সাথে, উনি কিছু খবর জানেন এই বিষয়ে, একটু জেনে নেই উনি কিছু জানেন কিনা এই বিষয়ে। ডক্টর তানভীর, আপনি কি এই বিষয়ে কোনো খবর জানতে পেরেছেন? ধন্যবাদ টাইম টেলিভিশনকে, কারণ আমরা সকাল থেকে দুজনের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। একজনের নাম হচ্ছে নাহিদ সুলতানা বৃষ্টি। দুজনেই বয়সে ছোট হয়, ছোট বোন আর ছোট ভাই। দুজনেই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে পড়াশোনা করেন এবং বেশ ভালো স্টুডেন্ট। দুজনেই পিএইচডি করতে এসেছেন। এর মধ্যে নাহিদ সুলতানা আমার ইউনিভার্সিটির সরাসরি ছোট বোন, মানে অনেক ব্যাচ জুনিয়র। আমার ব্যাক হোমে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলার, ও ওখান থেকে ব্যাচেলার করে পরে এখানে হায়ার স্টাডিজের জন্য এমএসসি করার জন্য আসছে। তো এসেছে লাস্ট ইয়ার এবং এভরিথিং ওয়াজ গোয়িং স্মুথ। লাস্ট 5 দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ইনভলভ হয়েছে এবং পুলিশ যেটা বলতে যাচ্ছে, লাস্ট তারা জানতে পেরেছে তার একজন ফ্রেন্ড আছে, সহপাঠী, তার নাম হচ্ছে জামিল আহমেদ লিমন। তার সাথে ফোনে কথা হয়। এরপর থেকে দুজনই মানে খুবই অদ্ভুত ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না দুজনকেই। এবং পুলিশ আজকে 3-4 দিন ধরে খোঁজ খবর নিচ্ছে। এখন পর্যন্ত ওদের বর্তমান লোকেশন ট্রেস করতে পারে। লাস্ট লোকেশন পেয়েছে ক্যাম্পাসে। বিষয়টা নিয়ে ব্যাক হোমে ওর মা বাবা, মানে আমার ছোট বোনের মা বাবা বেশ টেনশনে আছেন, ফ্যামিলি টেনশনে আছে, আমাদের যারা টিচাররা যারা আছেন, ইউনিভার্সিটির প্রফেসর, তারা খুব টেনশনে আছেন। এবং আমি লোকাল যারা ওখানে বাংলাদেশ কমিউনিটি মেম্বার যারা আছেন, রাসু ভাই এবং অন্যরা, ওদেরকেও বলেছি খোঁজ খবর নেওয়ার জন্য, কারণ টেম্পাতে বেশ ভালো বাংলাদেশি একটা কমিউনিটি আছে। তো এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা খুব দুঃখজনক। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন, যিনি টেম্পাতে আছেন। জনাব মনোয়ার হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, সো একটু আগে ডক্টর তানভীর মুরাদ যা বললেন, আপনারা তো লোকাল, আপনারা কি ওখানে কি আলোচনা হচ্ছে এই বিষয়ে? নর্মালি কোনো নিউজ পেলে সাথে সাথে আমাদের এখানে কমিউনিটিতে বিভিন্ন আছে, আমাদের সংগঠনের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন গ্রুপ মাধ্যমে আমরা খবরগুলো পৌঁছে দিচ্ছি। যেমন আমাদের ইন্টারপ্রেট টাম্পা বে, আমাদের জিটিটি, আমাদের বাংলাদেশ কমিউনিটি একটা সাথে পয়লা বৈশাখ, এদের মাধ্যমে জানলে অটোমেটিক 5-700 লোক জেনে যায় সাথে সাথে, বুঝছেন? তো সেইভাবে আমরা জানাই। আমাকে এইমাত্র আপনি যখন ফোন করছেন, আমি 10 মিনিটের মধ্যে সবাইকে আমি জানাই দিচ্ছি মোটামুটি। তো আমার সাবগ্রেট নিউজটা হচ্ছে এই, যে তারা এই টাম্পা পুলিশ ডিপার্টমেন্ট বলছে যে আজকে থেকে তারা মিসিং, কিন্তু অন্য সূত্রে জানা গেছে যে তারা 3-4 দিন যাবত ফোন অফ রাখছে, তাদের ফোনে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কি অবস্থা আছে কোনো যোগাযোগ নাই। বিশেষ করে আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম হলো তৌফিক, ওর মাধ্যমে কিছু শুনতে পেলাম যে ফোন অফ রাখাতে আমাদের জন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কোথায় গেল কি অবস্থা। নর্মালি একজন গেলে একজনকে নোটিশ করে দেওয়া হয় যে আমি যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য রেখো কিংবা খোঁজখবর নিও ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এখনো সেরকম কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তা আমরা সবসময় অন টাচে রাখছি, যদি আমরা একজন খবর পাই আমরা 5-700 লোককে অটোমেটিক জানিয়ে দিতে পারবো খুব দ্রুত আমাদের সিস্টেমে, অনলাইন সিস্টেমে। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর তানভীর মুরাদ, আপনি কি মনে করেন যে এটাতে ইমিগ্রেশনের তাদের কোনো সমস্যা ছিল কিনা? দুজনেই দুইটা ছাত্র যতটুকু আমি জানতে পেরেছি ফুল ফান্ডেড পিএইচডি করতে এসেছে। তার মানে হচ্ছে ইউনিভার্সিটিতে তারা জব করছে অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট, যেটাকে বেশ ভালো জব হিসেবে ইউএসএ তে দেখা হয়। এবং ওনাদের যেহেতু ফুল ফান্ডেড, টিউশন ফির কোনো সমস্যা নেই। তো দেয়ার ওয়াজ এ
প্রবাবিলিটি আইসির সাথে ইস্যু হয়েছে কিনা। তো যতটুকু আমি জানতে পেরেছি, ওয়াশিংটনে বাংলাদেশ এম্বাসি এবং কনসুলেট জেনারেল দুইজনই কনফার্ম করেছেন যে আইসির সাথে তাদের যতটুকু কথা হয়েছে, তাদের হেফাজতে এই মুহূর্তে এই নামে কেউ নেই, তারা এটা কনফার্ম করেছেন। তো এই কারণে আমি মনে করছি না ইমিগ্রেশনে কোনো একটা ইস্যু হয়েছে। এবং তারা ইউজুয়ালি ক্যাম্পাস থেকে খুব বেশি বাইরে যেত না। মেয়েটা খুবই মেধাবী মেয়ে এবং পড়াশোনায় খুবই ভালো করেছে এবং প্রফেসরদের পছন্দের মানুষ ছিল। আমি খুব মানে পুরো বিষয়টা নিয়ে খুব চিন্তা করছি যে আসলে কি হয়েছে হঠাৎ করে আমেরিকার মধ্যে একটা জায়গায়, ফ্লোরিডার মধ্যে একটা জায়গায়। ও মেয়েটা লোকালি অনেকগুলো প্রোগ্রামে, কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতো, ইউনিভার্সিটি কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতো। ইউনিভার্সিটির যে বাংলাদেশি যে সংগঠন, ওদের সঙ্গে সে জড়িত ছিল। রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে প্রোগ্রাম করেছে সে, মানে বেশ হাসি খুশি, পরিচিত, ফ্রেন্ডলি, মেধাবী মেয়ে। তো আমরা খুব মানে টেনশনে আছি, ব্যাক হোমে বাবা মা টেনশনে আছে। তো আমরা আশা করছি লোকাল পুলিশ খুব সহজে, খুব তাড়াতাড়ি ব্যাপারটা এটা উদ্ঘাটন করবে এবং আমরা আশা করছি দুজনে খুব মানে সেফ সাইডে আছেন। থ্যাংক ইউ সো মাচ। জনাব মনোয়ার হোসেন, আপনাদের যেহেতু লোকাল, আপনারা যেগুলো খবর জানেন আমাদেরকে একটু তাড়াতাড়ি জানালে আমরা সাথে সাথে সবাইকে জানিয়ে দেব। ইনশাআল্লাহ উই ট্রাই আওয়ার বেস্ট। আমরা সবসময় নজরদারিতে আছি, সবাই খুব সচেতন এই ব্যাপারে, কারণ আমাদের কমিউনিটিটা খুব ব্রাইট এবং সবাই আমরা খুব আন্তরিকতার সহিত একে অপরকে হেল্প করি সব ব্যাপারে। এটা তো একটা মর্মান্তিক খবর আমাদের জন্য, খুবই খারাপ। কারণ আমরা নর্মালি এখানে বেশ কিছু অনুষ্ঠান করি। গতকালকে আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেছে এখানে, ঈদ পুণ্যমিলন, বেশ বড়, প্রায় 2700 লোক হয়েছিল। আবার 25 তারিখে একটা অনুষ্ঠান আছে আমাদের, বৈশাখী মেলা। তারপর আমাদের নর্মালি এখানে ফাল্গুনী অনুষ্ঠান করি, আমাদের বৈশাখী ফাল্গুনী স্বাধীনতা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি। এভরি মান্থ আমাদের একটা একটা অনুষ্ঠান থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সো আপনারা তো খুব ইউনাইটেড, আপনারা যদি জানেন খবর, কোনো কিছু জানেন। এবং আমরা নর্মালি স্পেশালি যখন ফাল্গুনি করি না, আমরা অলমোস্ট 200 থেকে 250 পিপলকে বাজেট করি ফর স্টুডেন্ট স্পেশাল। কারণ এরা বাংলাদেশ থেকে আসে, প্যারেন্টসদের ছাড়া একা একা থাকে, কিভাবে খাওয়া দাওয়া করে, তার স্পেশাল ওদের জন্য একটা ভালো আয়োজন করা হয় এবং ওরা খুব এনজয় করে আমাদের সাথে সবকিছু মিলায়, বুঝছেন। তো আমরা আশা করি একজন পিএইচডি করতে আসছে, আমাদের খুবই পরিচিত হওয়ার উচিত। আমরা সবাইকে টাচ দিয়ে রাখছি, বিশেষ করে তৌফিক নামে একটা ফ্রেন্ড আছে আমার, খুব ক্লোজ। ও আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে পেন্সিকোলায় গিয়েছিল, ওখানে উইন করছে, রানার্স আপ হয়ে। এর আগে অরল্যান্ডোতে খেলছে, খুব ভালো স্টুডেন্ট প্লাস ভালো খেলোয়াড়। তো ও খুব ক্লোজ, বোধ হয় ওর থেকে আমি একটু টাচ দিয়ে রাখতেছি। যত তাড়াতাড়ি কোনো আপগ্রেড নিউজ পাওয়া যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর তানভীর মুরাদ, আপনাকে অনেক ধন্যবাদ। টাইম টেলিভিশনকে, এবং আমি আশা করবো টাইম টেলিভিশনের মাধ্যমে সবাই জানতে পারবে এবং এই বাচ্চারা, এই দুইটা ভাই বোন সহজেই আমাদের মাঝখানে ফিরে আসবে। ধন্যবাদ টেলিভিশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে দুজনকেই। জানাব নাজমুল হাসান, যেটা বলছিলাম যে আমাদের কিছু লোক এখনও মেগা করে, কিন্তু ওরাও কখনো যে আপনার দলছুট হবেন অথবা আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের শত্রুর খাতায় নাম লিখাবেন, এটা আমরা জানি না। এনি মুভমেন্ট ভেরি আনপ্রেডিক্টেবল পারসন। সো এই যে আমি বললাম নামের লিস্ট, আমার কাছে আরও অনেক বড় লিস্ট আছে। হয়তো কেউ বলতে পারে যে ও গবেষণা করে আজকে এটা বের করেছেন। সো হোয়াট ইজ দ্য কমেন্ট? আপনার মন্তব্য কি? এটা কোনো গবেষণার বিষয় না, ইটস ট্রু। এটা ট্রু। এটা এর যে মানে নির্লজ্জ সত্য আর কিছু নাই। একজন মহান নেতা এইভাবেই হয়। উনি মানে কারে কোন সময় কোন কাজে লাগাবে এবং না লাগাবে এই সিদ্ধান্তটা তিনিই নিতে পারেন। এই যে বিভিন্ন লোকদের সাথে আপনি গলা বেঁধে সারা জীবন তার সাথে থাকবেন, এটা একজন ভালো নেতার কৌশল না। এই কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ এ ইউনিক লিডার অফ দিস ইউনিভার্স। ইউনিক লিডার অফ দিস ইউনিভার্স। নাজমুল হাসান, একটু শুনি ওনার, নাজমুল হাসানের বক্তব্য। মন্তব্য নিষ্প্রয়োজন না, মন্তব্য যে আমি তো বললাম যে মাগা শব্দটা শুনতেই কিন্তু খুবই বিরক্তিকর একটা ওয়ার্ড। কিন্তু না এখন কথা হচ্ছে যে মাগা যারা করে তারা তো মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন পলিসিতে বিশ্বাস করে, হুইচ ইজ পারফেক্টলি ফাইন। কিন্তু মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন উইথ ইসরায়েল, এইটা তারা চায় না। রাইট, এখানে সমস্যাটা দেখা দিচ্ছে, সমস্যাটা এখানেই দেখা দিয়েছে। এবং এর কারণটা হচ্ছে যে কয়েকজনের নাম আপনি বললেন কিংবা আমরা জানি, এরা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এদের বিরোধটা কিন্তু ব্যক্তিগত না, এটা পলিসিগত। যেমন টাকার কালসন বলছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেছি নির্বাচনী প্রচারণার সময়। উনি বলেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কোনো কিছু হবে না।
যুদ্ধ ব্যাপারটাই প্রেসিডেন্ট ট্রাম্পের ডিকশনারিতে নাই। এই ধরনের কথাবার্তাও টাকার কালসন সে সময় বলেছিলেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অন্ধ সমর্থকদের তালিকায় তিনি সবার উপরেই ছিলেন। কিন্তু সেই লোক যখন ইসরায়েলের চাপে কিংবা ইসরায়েলের পরামর্শে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযানে গেল, তিনি সেটা গ্রহণ করতে পারেননি, এবং তাতেই তার ক্ষোভ, সেটাও তিনি প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ব্যক্তিগতভাবে তার কোনো ক্ষোভ নাই, পলিসিগত ক্ষোভ। এগুলি আদর্শিক সংঘাত। তা আদর্শিক সংঘাতের সাথে তো যেটা ইব্রাহিম চৌধুরী বললেন, যে মহান বড় নেতার কৌশল যে একসময় কাউকে সবসময় সাথে রাখবেন না। এখন ম্যাগা বলতে কি বোঝায়, টাকার কালসন, মার্জরি টাইলার গ্রিনরা যেটা বুঝেন ম্যাগা বলতে, আর ডোনাল্ড ট্রাম্প ম্যাগা বলতে যেটা বুঝেন, দুইটা বোধহয় পার্থক্য দেখা দিয়েছে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। এটা শুনেন, এটা তো বাংলাদেশের এক নেতা বলছে যে ওই যে লেজে কুকুর নাড়ে। এখন টাকার কালসন কি মানে মাগার মানে ফিলোসোফার হয়ে গেলেন। এই দিস ইজ দ্য থিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কর্মসূচিতে আপনি যদি থাকেন আমার সাথে, নাইলে আপনি আপনার রাস্তা দেখেন। এখন টাকার কালসনের কথা কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না চলবে? না, এটা এর আগে টাকার কালসন বাদ দেন, এটা খুব নিষ্ঠুর এবং খুব অমানবিক ব্যাপারে ঘটেছে। এর আগে আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে আপনার খুব ঘনিষ্ঠ একজন কৃষ্ণাঙ্গ মহিলা ছিলেন, ইব্রাহিম চৌধুরী সাহেব খুব ভালো নাম জানেন ওনার, যে উনি বাইরে গেলেন লাঞ্চ করার জন্য। উনি হোয়াইট হাউসের কর্মকর্তা, লাঞ্চ করতে বাইরে গেছেন। লাঞ্চ করে ভিতরে ঢুকবেন, এখন দেখা যায় যে ওনার সিকিউরিটি পাস যেটা, এই পাস কাজ করে না। পরে দেখা গেল ওনাকে ওই লাঞ্চ করার যে বেরিয়ে গেছিলেন ওই সময় উনি বরখাস্ত করে দিচ্ছেন, উনি নিজেও জানেন না কিন্তু তখন। সবসময় জানাই করতে হয় না তাই সাহেব, এগুলা একজন রাজনৈতিক নেতা, একটা প্রেসিডেন্ট কি কাজ করেন এখন, মানে এটা কি জানাই করবে? প্রেসিডেন্ট কাউকে ফায়ার করলে মানে এটা কি দেশবাসীকে জানাইতে হইব? আচ্ছা ঠিক আছে, আমরা প্রফেসর নকিবুর রহমান আমাদের সাথে আছেন। প্রফেসর নকিবুর রহমান, এই যে আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে অস্থির মতি মনোভাব, এটা নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে কেমন স্থির? আপনি তো খুব শান্ত স্বভাবের মানুষ, সো আপনার কাছে কেমন মনে হয় ওনাকে? দেখেন, ইব্রাহিম ভাইয়ের কথা শুনছিলাম, তো ইব্রাহিম ভাই যে কথাগুলো বলছেন, এটা ইব্রাহিম ভাইকে বলতে হয় এজন্য বলছেন। আমার মনে হয় না যে ইব্রাহিম ভাই মন থেকে কথাগুলা বলছেন। আজকে রয়টার্সে একটা জনমত জরিপ প্রকাশ পেয়েছে। সেখানে আপনারা যদি দেখেন যে গত 1 বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রতি যে অ্যাপ্রুভাল রেটিং সেটা এবং ডিসঅ্যাপ্রুভাল রেটিং, এটার যদি আমরা ট্রেন্ডটা দেখি, যে আমেরিকাতে এইরকম ডিসঅ্যাপ্রুভাল কোনো প্রেসিডেন্টের ছিল না। ইট ইজ হিস্টোরিক্যালি হাই। 62% হলো তার ডিসঅ্যাপ্রুভাল রেটিং, যেটা যদি আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প গত বছরে এই সময় 2025 সালে ওনার ডিসঅ্যাপ্রুভাল রেটিং ছিল 47%-এর মতো, সেখান থেকে আজকে 62% হয়ে গিয়েছে, এবং তার অ্যাপ্রুভাল রেটিংও একেবারে তলানিতে 36%, মানে এর চেয়ে কম হইতে পারে না। আপনি চিন্তা করেন যে একটা দেশের মানে 1/3 লোক তার কাজকর্মকে অ্যাপ্রুভ করছে। এখন এই 36%-এর মধ্যে কি ইব্রাহিম ভাই পড়েন কিনা আমি শিওর না, যে ইব্রাহিম ভাই ওনাকে মানে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে অ্যাপ্রুভ করছেন ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কাজকর্ম। কিন্তু এটা আমাদেরকে বলার জন্য বলছেন নাকি তিনিও 62%-এর মধ্যে পড়েন, যারা প্রায় 2/3 মানুষ তার কাজকর্মকে ডিসঅ্যাপ্রুভ করছে। এবং আরো বড় কথা হলো যে ইভেন রিপাবলিকান পার্টির মধ্যে যে ডোনাল্ড ট্রাম্প কি ইভেন হেডেড কিনা, মানে কি বলা যায় যে ঠান্ডা মাথার কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হলে মাত্র ইভেন মানে ওভারঅল মানে প্রাপ্তবয়স্কদের মধ্যে 26% মানুষ মাত্র মনে করে যে ডোনাল্ড ট্রাম্প ইভেন টেম্পার্ড। ডোনাল্ড ট্রাম্পের কোনো ইল টেম্পার কিংবা অস্থিরতা নেই, এরকম এটা মনে করে মাত্র 26%। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো যে ইভেন রিপাবলিকান পার্টির মধ্যে মাত্র 46% লোক মনে করে যে ডোনাল্ড ট্রাম্প ইভেন টেম্পার্ড। আপনি চিন্তা করে দেখেন যে দল তাকে ভোট দিয়েছে, এবং রিপাবলিকান পার্টির অনেকে, ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে রিপাবলিকান পার্টি তিনি করেন এই কারণে যে পার্টির লোকরা বোকা টাইপের লোক, এদেরকে খুব তাড়াতাড়ি ধোঁকা দেওয়া যায় আপনার।
উনি নিজে বলেছেন কিন্তু ইন্টারভিউ। আমি খুব সম্মানের সাথে বলতে চাইছি না, এই ডেমোক্রেট দল, এই প্রফেসর সাহেবরা, বুদ্ধিজীবীরা করেন, এটা ঠিক আছে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা দেখছি এই পৃথিবীর যত ধ্বংস, এমনকি বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন এই বুদ্ধিজীবীরাই অধিকাংশই, আমি এই জন্য মানে নকিবুর রহমানকে মিন করতেছি না, এই সাধারণ মানুষ, এই যারা লেখাপড়া কম, যাদেরকে আমরা শ্রমিক মনে করি, এরা ক্ষতি করে না, ক্ষতি করেন ওই মানে জ্ঞান পাপীরা। বাট এনিওয়ে, আমি এই জ্ঞান, সবাই যে এখন প্রফেসর হইলেই যে জ্ঞান পাপী, আমি সেটা বলতেছি না, কিন্তু আমি একটু ফর দ্য রেকর্ড আমি বলি, শুনেন, এই অধ্যাপকরা যখন কিছু বললেন এটা রেকর্ড হয়ে যায়, সবাই আজকে রাত্রে গিয়ে বলবে যে প্রফেসর নকিবুর রহমান যখন বলছে এটাই দিস ইজ ফাইনাল। আমি এটা একটু কাউন্টার দিতে চাই তথ্য নিয়ে। রিচার্ড নিক্সন 1974 সালে 24% নেমে গিয়েছিলেন। আপনার আমাদের যে জর্জ ডব্লিউ বুশ, যখন, এটা তো আমাদের সময়, এটা 2008 সালে, তার জনপ্রিয়তা ছিল 25%-এর নাম ছিল। জিমি কার্টার, ঐতিহাসিক জিমি কার্টার, আমাদের অনেক বন্ধু বান্ধবের এখনো স্বপ্নের প্রেসিডেন্ট। এই জিমি কার্টারের মতো মানবিক মানুষ হইলে, মানে এই তার মানবিকতা নিয়ে অনেকের নিদ্রাহীন রাত কাটে, তাকে নিয়ে এখনো কেউ কবিতা লেখেন। উনারও 79-এ, এটা তো আমাদের সময়েরই, এটা 28%-এর নাম ওকে, ছিল। সো তো 28% এই আপনি যে বললেন, ওয়েট জি, জনপ্রিয়তা উঠানামা করে, এটাই না, বলতেছি আমি। আপনি যে বলছেন 28%, রাইট, জি, এই যে কার্টারের কথা বললেন, এটা 1979-এ কোন সময় এটা ঘটেছিল আপনি জানেন? না না, কেন 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 এই সময়টা, কোন সময় এটা হয়েছিল? 79 কোনো মানে কেন হয়েছিল আপনি বলেন। মানে আমি বলি, ওকে, সো আমি বলি আপনাকে, এটার ব্যাকগ্রাউন্ডটা বলি। এটার জি, ব্যাকগ্রাউন্ড বলেন। হচ্ছে যে ইরানে যখন এই যে আপনার মার্কিন পণবন্দি যখন আটক করা হলো, মানে এমবাসির লোকদেরকে, তখন কার্টার সাহেব প্রেসিডেন্ট ছিলেন, উনি হেলিকপ্টার পাঠিয়েছিলেন উদ্ধার করার জন্য, এবং সবগুলো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গিয়েছিল, রাইট? এটা একটা খুব অলৌকিক ব্যাপার, যে এটা হাউ ইটস হ্যাপেন। যখন এই পুরা মিশনটা ব্যর্থ হয়ে গিয়েছিল, তখন এই পুলটা হয়েছিল। তখন এই পুরা মিশন ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে রিচার্ড নিক্সনের 74-এর যে কথাটা বললেন, এটা ছিল হলো সেই ওয়াটারগেট কেলেঙ্কারির প্রেক্ষাপটে, যার Right. ফলে নিক্সনকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। So, যে এক্সাম্পল গুলো আপনি দিলেন, ওই এক্সাম্পল গুলার পরবর্তীতে কিন্তু সেই প্রেসিডেন্টরা কেউই আর মানে পুনর্নির্বাচিত হতে পারেনি, মানে দ্যাট ওয়াজ দেয়ার ডাউনফল। রাইট। সো মানে ধন্যবাদ, আপনি তো খুবই ডেফিনেটলি বিচক্ষণ মানুষ। আপনি যেই ডেটাটা দিলেন, এই ডেটার পরবর্তী আফটার এফেক্ট হলো যে এরা কেউই কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি। হ্যাঁ, ডেফিনেটলি রাইট। মানে জনপ্রিয়তা তো ওঠানামা করেই, কিন্তু জনপ্রিয়তাটা যখন এরকম জায়গায় চলে যায় যে হ্যাঁ, কার্টার আপনাকে সাহেব ওয়ান টাইম এক প্রেসিডেন্ট, তৃতীয়াংশ নিক্সন লোক সাহেব ওয়ান কার্টার, টাইম প্রেসিডেন্ট। ডেফিনেটলি আমিও প্রবাবলি ওয়ান অফ দোজ পিপল যারা মনে করি যে ডেফিনেটলি কার্টার আমেরিকাতে আমার দেখা সবচেয়ে বিচক্ষণ প্রেসিডেন্ট। এবং তার এই জনপ্রিয়তা ধস নামার কারণটা তাহের ভাই যেটা বললেন, যে ডিপ্লোমেটদেরকে রক্ষা করতে না পারা, এটা ইটস হিউজ থিং। এবং সেই ইরানিয়ান এই ক্রাইসিসের জন্য অনেকেই কার্টারকে দায়ী করে। সো ওই সময়ের পরে কিন্তু কার্টার রিইলেক্টেড হতে পারেনি, রোনাল্ড রেগানের সাথে তিনি নির্বাচনে হেরে গিয়েছেন। তারপরে আপনি রিচার্ড নিক্সনের যে উদাহরণ দিলেন, তার জনপ্রিয়তা ধস নামার পরে কিন্তু তিনি ইমপিচড হয়ে গেলেন, তাকে রিজাইনই করতে হলো, রিজাইন করতে তিনি বাধ্য হলেন। তারপরে সেম কথা ডব্লিউ বুশের ক্ষেত্রেও, তিনি বিল ক্লিন্টনের কাছে হেরে গিয়েছিলেন পরবর্তী নির্বাচনে, তাই না? সো এবং প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু সেদিকেই যাচ্ছে। এবং যে মধ্যবর্তী নির্বাচন যেটা আসছে, এটা আপনি যদি দেখেন যে রিপাবলিকান পার্টির মধ্যে মানে অলমোস্ট রিটায়ার করার একটা হিড়িক পড়ে গিয়েছে। এবং আজকেও আমি রিয়েল ক্লিয়ার পলিটিক্সের যে সার্ভেটা দেখলাম, সেখানে মানে ব্যাপক জেরিমেন্ডারিং করেছে রিপাবলিকানরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। স্পেশালি টেক্সাসে আল গ্রিনের মতো ভেটারেন কংগ্রেসম্যান, তাকে মানে তার ডিস্ট্রিক্টে এমন ভাবে মানে কার্ভ করা হয়েছে যে তার কোনো এখন ডিস্ট্রিক্টই নেই, মানে হি ইজ প্রিটি মাচ আউট অফ ডিস্ট্রিক্ট। এরকম করার পরও প্রায় 40টা সিটে ফ্লিপ করার একেবারে খুব হাই প্রবাবিলিটি রয়েছে। এবং আপনি সর্বশেষ যে একটু আগের খবর, যেটা যে মেরিল্যান্ডে যে হলো আপনার ম্যাপ নিয়ে যে আজকে গণভোট হয়েছে, সেই গণভোটে যে রেজাল্ট, এই রেজাল্টে দেখা যায়, সরি, ভার্জিনিয়া পাসেস নিউ হাউসেস ম্যাপ ইন মিড টার্ম ভিক্টরি ফর ডেমোক্রেটস।
এখানে 4টা সিট একবার এনশিওর হয়ে গেছে একেবারে 4টা সিট যোগ হলো। রাইট, So, এই 4টা যোগ হয়ে গেছে। বাংলাদেশের মানে মতো কত- অবস্থায় নাই যে এখানে গণভোটের রায় কে মানবে না, সেখানে তো গণভোটের রায় মানতে বাধ্য। গত যে কারণে নির্বাচনে- ভার্জিনিয়াতে 4টা ফ্লিপ হলো। সো এটাও আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটাও কিন্তু জেরিমেন্ডারিং এর মধ্যে পড়ে। আমি ইব্রাহিম ভাই যেটা বলতে চান, আমি আগে ইব্রাহিম ভাইয়ের সাথে একমত হয়ে নিচ্ছি যে ভার্জিনিয়াতে ডেমোক্রেটরা যেটা করেছে এটাও রিপাবলিকানরা যেটা করে সেটাই তারা ফলো করছে। নর্থ ক্যারোলাইনাতে মানে অবিশ্বাস্য অবস্থা যে নর্থ ক্যারোলাইনাতে আপনি যদি রেজিস্টার্ড পপুলেশন দেখেন 50% ডেমোক্রেট 50% রিপাবলিকান, কিন্তু এখানে 16টা কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে মাত্র 4টাতে হলো ডেমোক্রেটরা জয়ী হয় সবসময়, আর 12টা মানে এখানে কোনো কম্পিটিশনই হয় না, মানে 4টাতে ডেমোক্রেটরা জয়ী হবে 12টাতে রিপাবলিকান, মানে এমন ভাবে এটা ড্র করা। বিশ্বাস করবেন না, আমি হলো 8 ডিস্ট্রিক্টে বসবাস করি। এই 8 ডিস্ট্রিক্টটা আমি নর্থ ক্যারোলাইনাতে 12 বছর ধরে আছি। 12 বছরে 6টা আমি নির্বাচন পেয়েছি, প্রত্যেকটা নির্বাচনেই এটা রিড্র হয়, কারণ এই কাউন্টি মানে অর্ধেক ডেমোক্রেট অর্ধেক রিপাবলিকান। সো এটাকে এমন ভাবে ড্র করা হয় যাতে করে ওই মাইনরিটি পপুলেশনটা ডাইলুটেড হয়ে যায় এবং মানে এটা রিপাবলিকানদের জন্য। সুতরাং ভার্জিনিয়াতে যেটা হয়েছে ডেফিনেটলি ডেমোক্রেটদের জন্য 4টা সিট যোগ হয়েছে, কিন্তু দিস ইজ ব্যাড প্র্যাকটিস। এভাবে জেরিম্যান্ডারিং করে রিডিস্ট্রিক্টিং করে এটাকে মানে এক্সট্রিমলি অ্যাবিউজ করছে রিপাবলিকানরা, যেটা তারা করছে টেক্সাসে নর্থ ক্যারোলাইনাতে। কিন্তু ডেমোক্রেটরাও পিছিয়ে নেই, ডেমোক্রেটরাও ক্যালিফোর্নিয়া এবং ভার্জিনিয়াতে যেটা করছে এটা মানে আমি অন রেকর্ড নিন্দা করে রাখলাম। সরকারদের ভাষায় এটা কি ইলেকটিং ইঞ্জিনিয়ার, কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ডেফিনেটলি আমি আপনার সাথে দ্বিমত করব না। এটাকে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে। এবং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে কিভাবে মোকাবিলা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আগামী নির্বাচনে দলের জন্য সাফল্য নিয়ে আসবেন, এটা দেখার পক্ষে আমরা থাকলাম। এটা তো আপনি ভার্জিনিয়াতে 4টা যোগ করলো, কিন্তু এই যে আমাদের নর্থ ক্যারোলাইনাতে ডেমোক্রেটরা 12টা জোর করে নিয়ে নেয়, টেক্সাসে Exactly. নিয়ে নেয়। তাইলে তো তো এমনিতে এই আপনার engineering এর হাকিম মধ্যে- জাফরি উইল বি দ্য স্পিকার, এটা হ্যাঁ। জেনে রাখেন। এই ইঞ্জিনিয়ারিং এ ডেমোক্রেটরা মানে এরা হলো কাঁচা খেলোয়াড়, মানে রিপাবলিকানরা এখানে পাকা খেলোয়াড় এই জেরিমেন্ডারিং এ। সো Right. বাট একটা অন্যায় এটা রিপাবলিকানরা করলেও অন্যায়, ডেমোক্রেটরা করলেও অন্যায়। সো ডেমোক্রেটরা যেই রিডিস্ট্রিক্টটা করেছে ভার্জিনিয়াতে, যদিও এটা ডেমোক্রেটদেরকে সুবিধা দিবে, কিন্তু আমি এটা পছন্দ করি না এরকম জেরিমেন্ডারিং। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে ট্রাম্প সাহেবের ব্যাপারে আলোচনা হচ্ছে, এটা না, তো তাই যে এই যে ডক্টর নকিব সাহেব বললো যে উনি খুশি না, উনি পছন্দ করেন না, এটা শুনে আমাদের আবু তাহের সাহেব মানে এখন প্রসঙ্গটা পাল্টাইতে চাই। এখানে আলোচনায় থাকেন যে কিভাবে ডেমোক্রেটরা আনফেয়ার কাজ করতেছে এবং এই দেশের নির্বাচনী জালিয়াতির সাথে দীর্ঘদিন থেকে ডেমোক্রেট মেশিনারিস্টে জড়িত, এগুলো আমরা জানি। এগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওকে, সো ইনভেস্টিগেশন করে বাইর করেন। ট্রাম্প সাহেব যদি এটা বের করে এটা কিছু করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। দিস ইজ এ পার্ট অফ দ্য হোল ফাইট। ওকে, সো করেন এটা করতে গিয়ে তো ভার্জিনিয়া সাইডটা বাড়ায় দিচ্ছেন এখন। ভার্জিনিয়া এই যে এটা করতে গিয়ে ভার্জিনিয়া সাইডটা বাড়াইছেন, মিশিগানে বাড়াবেন, আরো বাড়বে, অনেকগুলো বাড়াবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর নকিবুর রহমান, যাই আপনার কাছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে দেখলাম হঠাৎ করে উনি সকাল থেকে উনি তর্জন গর্জন করছিলেন যে অনেক কিছু করবেন, হঠাৎ করে আবার বললেন যে না, শান্তি চুক্তি আবার বাড়াতে হবে, মানে যুদ্ধবিরতি আবার বাড়াতে হবে। তো এই যে ব্যাপারটা, আমরা একটা উত্তেজনার মধ্যে ছিলাম যে হঠাৎ করে আবার বম শুরু হয়ে যায় কিনা, কিন্তু যাক স্বস্তি ফিরে পেয়েছি যে যুদ্ধবিরতির টাইম বাড়িয়েছেন তিনি। আপনার কি মনে হয় যে আপনি কি মনে করেন কোনো কিছু হবে এই মানে টানা উত্তেজনার মধ্যে? এখন আমরা কিন্তু একটা মানে মুশকিল হলো যে ইতিহাসের আইরনি হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। জি, সো এটাই একটা বড় বিষয় যে আমরা কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে একটা খুব মানে কি বলা যায় যে দুর্ভাগ্যজনক একটা ট্রেন্ড দেখছি যে ট্রাম্প এরকম হুম্বিতম্বি করেন, এবং এই হুম্বিতম্বি করার ফলে যেটা হয় সেটা হলো আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি রিয়াকশন দেখায় হলো মার্কেট ইন্ডিকেটর। ট্রাম্পের এই হুম্বিতম্বির কারণে আপনারা দেখবেন যে ঠিক আজকে দুপুর 1:30টার পর থেকে মার্কেটে কিন্তু মানে দরপতন শুরু হয়েছে। ডাও জোন্স, S&P 500, নাসড্যাক সবকিছু কিন্তু অলমোস্ট মানে প্রায় মানে 50 বেসিস পয়েন্টের মতো, প্রায় 50.5% মতো দরপতন হয়েছে। তারপরে যখন ট্রাম্প ঘোষণা দিলেন যে সময় পার হওয়ার পরে যে আমরা আরো কিছু সময় দিচ্ছি, মার্কেট আবার চাঙ্গা হয়ে গেল। সো এগুলা হলো একেবারে টেক্সট বুক ম্যানিপুলেশন। আপনি ঠিক একইভাবে যখন এই যে তিনি একেবারে
কঠিন আঘাত করার কথা বলছিলেন, যে একেবারে উড়িয়ে দিবেন এই সিভিলাইজেশন ইয়েকে, ডেস্ট্রয় করে দিবেন। পৃথিবীর মুক্তি। ঠিক তখনও আপনি দেখবেন যে মার্কেট কিন্তু একেবারে প্রায় সেদিন ন্যাসড্যাক কিন্তু প্রায় 2% মতো পড়ে গিয়েছিল। তারপরে যখন শান্তি আলোচনা শুরু হলো আবার বাড়া শুরু করলো। সো এই বারবার তিনি এই কাজটা করছেন, যে এবং এর মাধ্যমে তার বন্ধু বান্ধবরা, হেজ ফান্ডের মালিকরা একেবারে মানে $1 মিলিয়ন আধা ঘন্টার মধ্যে কামিয়ে নিচ্ছে তা না, দে আর মেকিং বিলিয়ন্স অফ ডলার্স এই ম্যানিপুলেশনের মাধ্যমে। সো ইট ইজ অল গেম টু হিম অ্যান্ড হিজ ফ্রেন্ডস। এবং এই প্রসেসের মধ্যে দিয়ে সাধারণ মানুষ বিপর্যস্ত হচ্ছে, সাধারণ মানুষ পথে বসছে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একটা জিরো সাম গেম। এই যে বিলিয়নিয়াররা, হেজ ফান্ডের মালিকরা যারা এই মানে অস্থিরতার কারণে প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করছে, অন দ্য ফ্লিপ সাইড সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু পথে বসে যাচ্ছে। অনেক বড় বড় মিল কারখানা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তেলের দাম, ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে আসেন তখন তিনি বলেছেন ইলেকশনের সময় যে আমরা নাকি $1 কাছাকাছি গ্যালন গ্যাস দেখবো। ক্যালিফোর্নিয়াতে এখন অলমোস্ট $5 পার গ্যালন। সো এই যে অবস্থাগুলা, মানে এটা তো এমন না যে ডেমোক্রেটদের $5 দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, রিপাবলিকানরা এখনো $1 দিয়ে কিনবে, এটা তো না। তাদেরও তো বরং ডেমোক্রেটরা ইউজুয়ালি ইলেকট্রিক কার ইউজ করে এবং মানে ছোট ছোট ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি ইউজ করে। ডেমোক্রেটরাই বেশি ফোর্ড F-150 ইউজ করে এবং বড় বড় মাসেল কার ইউজ করে। তেলের খরচ তো তাদের বেশি হওয়ার কথা। সুতরাং এই কারণে কিন্তু আমরা দেখছি যে ট্রাম্পের যে একেবারে রিপাবলিকান পার্টির ভিতরে একটা গৃহদাহ, টাকার কার্লসন, ক্যান্ডেল ওয়েন্স, নিক ফুয়েন্টেস, এরা কিন্তু কনজারভেটিভ খ্রিস্টান। সো এরা কিন্তু দেখছে যে এই যুদ্ধ একটা অলিগার্ক গ্রুপকে ধনী করছে এবং ইসরায়েলকে বেনিফিট করছে এট দ্য এক্সপেন্স অফ আমেরিকানস। আমেরিকাতে আপনার নিউ ইয়র্কেও এখনো হোমলেস মানুষ রাস্তাঘাটে না খেয়ে থাকে, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। আমরা টিএস এর বেতন দিতে পারি না, এই জন্য 2-3 ঘন্টা ধরে লাইন আপনার আইস পাঠানো লাগে। সেখানে আমরা মানে বিলিয়ন্স অফ ডলার খরচ করছি ইসরায়েলের বিনোদনের জন্য এবং শিশুদেরকে হত্যা করার জন্য। ইরানে যে 172 জন শিশুকে হত্যা করা হলো, there is no excuse for that. Iran was never an imminent threat for United States. So এইগুলা মানে it is all game to Donald Trump, এবং এর মাধ্যমে তিনি, তার পরিবার, তার বন্ধু বান্ধব লাভবান হচ্ছে at the expense of general population. Thank you so much. Thank you, Dr. Nakul. Beautiful analysis. ইব্রাহিম জরিকুন, আপনার কাছে আসবো, বাট আমাদের নতুন প্রজন্মের মায়েশা আহমেদ, উনি ফ্লোরিডা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। একটু তার সাথে কথা বলি। মায়েশা, ডিড ইউ হিয়ার মি? আপনি কি শুনতে পাচ্ছেন? মায়েশা এবং তামান্না আহমেদ, দুজন মা এবং মেয়ে, দুজন যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাদের দুজনকে শুভেচ্ছা। আমি জানি আগামী শুক্রবার অর্থাৎ 25 এবং 26, আগামী শনিবার এবং রোববার 25-26 আপনাদের ফ্লোরিডাতে যেটা হয় এশিয়ান এক্সপো, বিজনেস এক্সপো অ্যান্ড ফুড ফেয়ার, এটা শুরু হচ্ছে এবং আপনি এর কনভেনার তামান্না আহমেদ এবং মায়েশা। আমি দীর্ঘদিন থেকে, একবার ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি সেই প্রোগ্রামের উপস্থাপক হিসেবে কাজ করে। সো তামান্না আহমেদ, আপনার থেকে শুরু করি যে এই বছর আপনাদের যে প্রোগ্রাম হবে, প্রোগ্রামের বৈশিষ্ট্য কি হবে, কি থাকবে এই প্রোগ্রামের মধ্যে? সবাইকে থ্যাংক ইউ তার ভাই আমাকে ইনভাইট করার জন্য। এই বছর আনফরচুনেটলি আমাকে চুজ করেছে অ্যাজ এ কনভেনার। This is our 30 years. This is the first time as a women came to that field. So I'm very happy, I'm very glad, and all your supports bring me today in this spot. Alhamdulillah, we've been doing last 29 years. It has been successful program. So এই বছর যেটা আমরা করতে যাচ্ছি একই জিনিস বেসিকলি, বাট আমাদের 24th থাকবে একটা গালা নাইট ডিনার, যেখানে আমরা বিজনেস প্রমোটারদের একটু অ্যাওয়ার্ড দেই, ওদেরকে রেকগনাইজ করি বিভিন্ন স্টেট প্লাস বাংলাদেশ থেকে। সেটা হচ্ছে আমাদের বিগ সাকসেস। অ্যান্ড দেন 25th and 26th হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকে, এটা অল ওভার এশিয়া। আপনি চাইনিজ বলেন, জাপানিজ বলেন, কোরিয়ান, এনি এশিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশ ইনক্লুড, বাট লিড দিচ্ছে আমরা বাঙালিরা। সো এখানে আমরা 2 দিনের অনুষ্ঠানে প্রায় 10 to 12,000 পিপলের সমারোহ থাকে আর কি অনুষ্ঠানটাতে। আর বিভিন্ন শিল্পী নিয়ে আসি আমরা, ইন্ডিয়া, বাংলাদেশ, সব জায়গা থেকেই মোটামুটি অল ওভার স্টেট, বিভিন্ন স্টেট থেকে আসে বিভিন্ন মানুষ সেখানে আমাদের সঙ্গে সম্মিলিত হয়। আর আমাদের স্পেশাল গেস্ট থাকে, এবছর আমরা চেষ্টা করছি ওনাকে আনতে, যেটা হচ্ছে আমাদের এম্বাসি ফ্রম ওয়াশিংটন ডিসি থেকে।
তো উনি আসবেন, প্লাস আছে ফুডের স্টল আছে, নন ফুড আছে আমাদের অলমোস্ট 60 to 70 নন ফুড স্টল, 25 to 30 ফুড স্টল। তারপরে অল ওভার বিভিন্ন স্টেট থেকে সিঙ্গারা আসতেছে, বাংলাদেশ থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে। সো দোজ পার্ট অ্যাকচুয়ালি আমার মেয়ে ট্যাকেল দেয় আর কি, বেসিকলি শি ইজ আওয়ার এমসি, সো শি হ্যাজ বিন টেকিং কেয়ার অফ অল দোজ, অ্যান্ড বাকিটা তো আপনারা আসলে সবাই সো ইনভাইটেড। সো আপনার মেয়ের কাছে যাই, মায়েশা আহমেদ। মায়েশা আহমেদকে আমি ছোটবেলা থেকেই দেখছি সেই প্রোগ্রাম উপস্থাপনা করে। মায়েশা, সো হোয়াট উড বি দি অ্যাট্রাকশন, এই বছরের সবচেয়ে অ্যাট্রাকশন কি হবে, কালচারাল শো যেটা হবে সেখানে? ফার্স্ট আসসালামু আলাইকুম আঙ্কেল সবাইকে। আমাদের এখানে বাংলায় বলতে পারবো, ইংলিশ বলি? বাংলা আমাদের ইংরেজি যেটা, হোয়াট এভার ইউ লাইক। I'll mix it up. আমাদের এখানে গান, নাচ, obviously singers বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে অনেক সিঙ্গার শিল্পীরা আসবে। Um, there will be Vishwajit Borwankar আর Shruti Rain from Saregama-Pa, Rumel Khan, Apsara, Channel I singer, Nakul Kumar Bishwas, Arzin Kamal আর Papi Mona। ওরা 8 জন, I think 8 জন ওরা আসবে। সো ইনশাল্লাহ এই 2 দিনের প্রোগ্রামের মধ্যে ধুম ধামাকা অনেক অনুষ্ঠান হবে আমাদের। সো সবাইকে বলি যে April 25, 26, everyone is invited. We will also be having about 60 to 70 stalls, 25 food stalls. So kawa is no problem, fuchka, jeta, whatever everyone's craving, we will have it. So make sure you guys all come. Yeah, so could you please tell us what time the program will start and until what time it will continue? It will be starting from 2 p.m., but get there early because the food stalls and clothing stalls, they will be already up there before 2. So the program will be starting from 2 p.m. all the way till 10 p.m. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ভাবি, আপনি আর কিছু অ্যাড করবেন এটার সাথে? সবাইকে একটু, যুক্তরাষ্ট্র অন্য জায়গায় যারা আছে এরা সবাই কি পার্টিসিপেট করতে পারবে, এখানে যেতে পারবে? হ্যাঁ, এভরি স্টেটের থেকে আমাদের অলরেডি কিছু কিছু চলে আসছে, মানে এমসিও করছে বিভিন্ন স্টেট থেকে এসে, বিভিন্ন স্টেটের গান টান নাচটা সবাই নিয়ে আসতেছে। বিশেষ করে আমাদের নিউ ইয়র্ক থেকে, ওয়াশিংটন থেকে, আটলান্টা, তারপর আপনার টেক্সাস, ইভেন ক্যানাডা। সো ইজ all over, open field, so feel free, anybody in the last also wants to join it, but you'll figure it out. Inshallah, this year will be one dhamaka program. We have some surprise, but I won't tell everything on the stage. You guys will on 25th, inshallah. Thank you so much. Thank you and congratulations being As the a convener, first I woman invite convener yeah, of this event. I'd like to invite all of you, please join with us, and hopefully you guys will enjoy our program. Thank you. Also, you so much. but we will also be having a special guest. The Embassy of Bangladesh from Washington, D.C., they will also be coming. So make sure if you guys have any things to do, make sure you I guys mean, are the also. consular issue, any consular issue, then they will have their own, I think they will have their own booth, and then তারা কনসুলার যদি পাসপোর্ট রিনিউ করার যদি কোনো বিষয় থাকে, দেন তারা এখান থেকে সুবিধা নিতে পারবেন, রাইট? Basically, no, they will answer you the question, but since Oh, they we will have, answer the question, okay. yeah, since we have the embassy already in the Florida, so সেজন্য তারা এখন আর ওই আমাদের ইয়েতে আসে। সো বাংলাদেশ এমবাসির একটা স্পেশাল বুথ থাকবে, এবং কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, এনআইডি, আপনাদের পাসপোর্ট এন্ড আদার ইস্যু, তারা মানে উত্তর নিতে পারবেন সেখান থেকে। থ্যাংক ইউ ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ মায়েশা, উইশ ইউ অল দ্য বেস্ট। Thank you. Thank থ্যাংক you. ইউ সো and- মাচ, সি ইউ, থ্যাংক ইউ। আর প্রফেসর নাকুর রহমান এন্ড ইব্রাহিম, সবাইকে দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম, ইনশাল্লাহ চলে আসবেন। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, যাওয়ার সময় উনি নিয়ে যাবেন আজকে। থ্যাংক ইউ সো মাচ। এটা এই পার্সোনাল প্রসঙ্গ পরে আলোচনা করি, প্রোগ্রামটা কন্টিনিউ করি। থ্যাংক ইউ ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, বাট অনেক ধন্যবাদ মায়েশা, আপনাকে অনেক ধন্যবাদ। সো প্রফেসর নাকুর রহমান, যেটা বলছিলাম যে এই যুদ্ধের ব্যাপার যেটা, সো আপনি কি মনে করেন যে, ইব্রাহিম আপনাকেও জিজ্ঞেস করি যে, আপনারা কি মনে করেন যে পাকিস্তানে এই বিষয়ে একটি আলোচনা হবে এবং বিশ্ব স্বস্তি আপনার পাবে যে ওকে, আমরা আর কোনো ধরনের উত্তেজনা যাচ্ছি না?
এটা হলে তো খুবই ভালো, কারণ আমরা ইব্রাহিম চৌধুরী, আপনি আপনার কাছে শুনতে চাই, আপনি নিজে, আপনার কাছে একটি রিপোর্ট আমি একটু আগে পাঠিয়েছিলাম, আপনি নিজে দেখে আপনি চুপ করে বসে আছেন, কথা বলছেন না। এটা হলো নিউ ইয়র্ক টাইমসের, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, এবং আমার কাছে মনে হচ্ছে আপনি দেখেও না দেখার মান করে বসে আছেন। এটা বলছে স্ট্রেইট অফ হরমুজ মে নট রিটার্ন টু নর্মাল ওয়েদার ইটস ওপেন অর ক্লোজ। না, অনেক ধন্যবাদ। শুনে এই 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 নিউ ইয়র্ক টাইমস কাদের পত্রিকা, কোন নেগেটিভ মানে প্রচার করে এটা সবাই জানে, বাট বাস্তব কথা হচ্ছে নকিবুর রহমান তার বক্তব্যে বলেছেন যে যুদ্ধ কেউ চায় না, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন আমেরিকার, তাদের সেই অধিকাংশ লোকজনও শুনেন তাকে এই কারণেই ভোট দিয়েছেন যে যুদ্ধে যাবা না। এখন এই যুদ্ধে যাওয়াটা কি মিস্টেক? এই যুদ্ধে যাওয়াটা ভুল হয়েছে। একটা দেশ যখন, আমার পরিবার যখন আরেকজনের সাথে মারামারিতে, তখন ওই পরিবারের মুরব্বী যে, আমরা বলি না যে এখন খারাপ, এখন আমরা প্রেসিডেন্টের পক্ষে, আপনি আসেন, ইয়েস, মানুষ যেটা জবাব দেবে আগামী নির্বাচনে। এই যুদ্ধে যাওয়া কি আমেরিকার জন্য জরুরি ছিল? এই আমেরিকা কি যুদ্ধ এড়িয়ে যেতে পারতো? কারো প্ররোচনায় কি এই যুদ্ধে আপনি গিয়েছেন? যুদ্ধে যাওয়া সহজ, কিন্তু এই যুদ্ধ থেকে, যে কোনো যুদ্ধ থেকে ফিরে আসা খুব কঠিন। আজকে পাকিস্তানের কথায়, মানে পাকিস্তানের কথায় আবার যুদ্ধ বন্ধ করতে হইতেছে, এটা কি আমাদের আমেরিকার জন্য খুবই সম্মানের জায়গা? মানে নিশ্চয়ই না। মানে কিন্তু এখন আমরা এইসব মাতবরি দেখাইয়া যদি একটা যুদ্ধ বন্ধ হোক, যে কোনো ভাবে হোক, হ্যাঁ, এই যুদ্ধ পরবর্তী হরমুজ প্রণালী মানে আগের মতো যাবে না। যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের মতো যাবে না। অনেক পরীক্ষার মধ্য দিয়ে আজকে যে জায়গায় আসছে, আমি মনে করি না যুদ্ধের জন্য কেউই প্রস্তুত। সবাই চায় যে মানে যুদ্ধ বন্ধ হোক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চান, ইরানও চায়। এখন ইরানের তো হারাবার কিছু নাই, আমার মারছো আর মারবা, এটা একটা জেহাদি মনোভাব আছে, মানে আর কি আছে আমার হারাবার? আর কি আর ভাই, আরো কয়েকটা বোমই মারবা তো তুমি, তো আর যেগুলা করছো এছাড়া তো আর কিছু নাই। মানে ওকে, সো ইব্রাহিম চৌধুরী, আপনাকে প্রশ্ন করব, নকিবুর রহমান, আপনার কাছে জানতে চাই 2 মিনিট আপনার, যে যদি এই যুদ্ধবিরতি হয় এবং একটা শান্তি চুক্তি হয়, তাহলে অনেকে মনে করছেন যে মিডল ইস্টের, যারা ইব্রাহিম চৌধুরী কোনো আগে বলেছেন, মিডল ইস্টের যে পলিটিক্যাল যে ডায়নামিক যেটা আছে, পুরো ডায়নামিকই চেঞ্জ হয়ে যেতে পারে। বিশেষ করে যে পরিবার যেগুলো আছে, এদের মধ্যে এক ধরনের বড় ধরনের চেঞ্জ আসতে পারে এগুলোর মধ্যে। জনগণের মধ্যে একটা, আপনি জানেন যে এক ধরনের চাপা দিয়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের রাজতন্ত্র চলছে। আপনি কি মনে করেন যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে? শুধু মধ্যপ্রাচ্যের পরিবর্তন আসবে না, পৃথিবীর যে ওয়ার্ল্ড মানে অর্ডার যেটা, তার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। মানে আমরা যদি আমাদের ইব্রাহিম চৌধুরী ভাই, কোন ভাই অনেক কথা বললেন, কিন্তু আবার আমি বলি, এগুলা তিনি বলার জন্য বলছেন, মন থেকে আসলে বলছেন না। কারণ এখানে আপনার আমেরিকান কাউন্টার টেরোরিজমের যিনি চিফ, এই কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের যিনি চিফ, তিনি পদত্যাগ করেছেন এই বলে যে ইরান ওয়াজ নট অ্যান ইমিনেন্ট থ্রেট টু ইউএস। একদম বিনা কারণে ইরানকে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র, এবং এই ইরানের যুদ্ধে মানে যুক্তরাষ্ট্রকে ইনভলভ করার জন্য ইসরায়েল 33 বছর ধরে চেষ্টা করছে, এবং মানে বোথ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট, প্রেসিডেন্ট এটাকে অ্যাভয়েড করেছেন। কিন্তু মানে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন একজন বেয়াকুফ প্রেসিডেন্ট পাইলাম, যিনি মানে এটার মধ্যে, আমি জানি না ছিল কিনা, যেটাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। কিন্তু আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট ওবামা যে ইরানের সাথে চুক্তি করেছিল জেসিপিওএ, আজকে জেডি ভ্যান্স এসে সেই ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে কথা বলছে, এটাই নাকি মূল ডিল ব্রেকার। অথচ যদি সেই চুক্তিটা বলবৎ থাকতো, তাহলে পরে কিন্তু ইরান পুরাপুরি কন্ট্রোলে থাকতো। আপনার পারমাণবিক কমিশন রেগুলারলি ইরানকে ইন্সপেক্ট করতো, তাদের অস্ত্র বেসামরিক খাতেই যে তাদের পারমাণবিক যে এনরিচমেন্ট, এটা শুধুমাত্র বেসামরিক খাতেই খরচ হচ্ছে, এটা ইনশিওর করা যেত, এবং এনরিচমেন্টের একটা মাত্রা কিন্তু কন্ট্রোলের মধ্যে চলে আসে। কিন্তু সেটা আপনার পুরাপুরি ট্রাম্প 2016 সালে পাওয়ারে এসে সেই চুক্তিটা ইসরায়েলের কারণে বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি দেখেন যে ইরান কিন্তু খুবই দুর্বল একটা অবস্থায় ছিল। সিরিয়াতে আসাদের পতন, তার আগে হিজবুল্লাহর একটা বিরাট
ক্ষতি, ইয়েমেনের হুতিদের পরাজয়, হামাসের এই আপনার সবকিছু মিলে ইরাকের উপরে ইরানের যে নিয়ন্ত্রণ, এই সবকিছু কিন্তু কমে আসতে শুরু করেছিল এবং ইরানের দুনিয়াটা কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছিল। এবং শুধু তাই না, ইরানের জনগণ ইরানের সরকারের বিরুদ্ধে একটা বড় রকম আন্দোলন করছিলেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন বামপন্থীরা। এখন সেই অবস্থায়, ইরানের একটা নাজুক অবস্থায়, আপনি ইরানের স্কুলে বোমা মেরে 172 জন বাচ্চাকে মেরে ফেলবেন, ইরানের উপরে বোমা হামলা করবেন, তখন সরকার বিরোধী আন্দোলন যারা করে তারা কি একটা বৈদেশিক শত্রুকে এরকম ভাবে সাপোর্ট করবে যে নিজেদের জনগণকে যারা হত্যা করছে? এই বামপন্থীদের অধিকাংশই কিন্তু এখন রেজিমের সমর্থক হয়ে গিয়েছে। তারাও আমেরিকার ইসরায়েলের আক্রমণের নিন্দা করছে। শুধুমাত্র রেজা শাহ পাহলভীর খুব ছোট্ট একটা মানে পুতুল অংশ তারা ইয়েতে আছে। সো এই সবকিছুর মধ্যে যদি আপনি দেখেন, হুরমুজ প্রণালীটা উন্মুক্ত ছিল, এখন ইরান প্রত্যেক শিপকে $2 মিলিয়ন করে চার্জ করবে, and nobody can say anything about that, কারণ পানামা চার্জ করছে, সুয়েজ খালে ইজিপ্ট চার্জ করছে, আপনি ওদেরকে কেন আটকাবেন? সো বেসিক্যালি আপনি পাগলকে শাকো নাড়ানোর কথা মনে করাই দিয়েছেন এবং পাগল এখন শাকো নাড়াচ্ছে। এবং এই Thank you. সবকিছু মিলে একটা দুর্বল জায়গা থেকে ইরান এখন একটা সুপার পাওয়ার হয়ে গিয়েছে। আপনার রবার্ট পেপে, ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর, তিনি গত সপ্তাহে কিন্তু একটা কলাম লিখেছেন, ওপেন লিখেছেন নিউ ইয়র্ক টাইমসে, এবং তিনি সেখানে খুব পরিষ্কার ভাবে বলছেন, সেখানে বলছেন যে এই যুদ্ধের পরে ইরান ইজ বিকামিং এ সুপার পাওয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই এখন একটু বাংলাদেশ প্রসঙ্গে। তিনি শক্তি হারালেন, অন দ্য আদার হ্যান্ড তিনি ইরানকে একটা বিরাট বড় শক্তিধর একটা দেশে পরিণত করলেন। এবং আপনার উত্তর সেই অংশের মধ্যে নিহিত রয়েছে যে পুরা মধ্যপ্রাচ্য না, পুরা বিশ্বে এটার একটা প্রভাব পড়বে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম স্যার, খুব একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই সামান্য। 4 মিনিট একটু আলোচনা, 4 মিনিট সময় অলমোস্ট শেষ। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে প্রচণ্ড মুখোমুখি একটা অবস্থান সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং এটা ছড়িয়ে পড়েছে সর্বত্র। যেটা এইটা তো আসলে এই গত যে রেগুলেশন হয়েছিল, স্টুডেন্ট রেগুলেশন, এরপরেও আমরা কেউই এই ধরনের বিষয় প্রত্যাশা করি নাই যে স্টুডেন্টরা আবার সেই সাবেকি কায়দায় আবার মুখোমুখি হবে, ক্যাম্পাসে মারামারি হবে, কাটাকাটি হবে, রক্তারক্তি হবে। সো ইব্রাহিম কোনের কাছ থেকে শুরু করি, কেমন লাগছে আপনার এই বিষয়টি? আমার ভালো লাগতেছে যে বাংলাদেশ তার আগের অবস্থায় আছে, কোনো পরিবর্তন হয় নাই। আমরা যে অবস্থায় রাখতে আসছিলাম কোনো পরিবর্তন নাই, সেই মারামারি, সেই চোর দখল। কিছুদিনের জন্য আমরা ভালো লোক সাজছিলাম, সবাই গুলাগুলি করে আমরা সবাই ইনক্লুসিভ রাজনীতি করব, আমরা কেউ পুরানা দা কিরিস এগুলা একটু হাইড করে রাখছিলাম, কেউ চাঁদাবাজি একটু কয়েকদিনের জন্য বন্ধ রাখছিলাম। এখন আবার এগুলা সমূর্তি আবার ধারণ করে সবাই রাজরাজ। এখন আপনি জামাত শিবিরের সাথে কথা বলবেন যে আমরা এইসবে নাই, আমরা মারামারিতে নাই। এই ছাত্র দলের ভাইদের সাথে যে আমরা এইসবে নাই, এই দুষাদুষি পাল্টাপাল্টি এগুলো চলবে। আমরা আমাদের এই ছেলেদের, আমাদের নতুন প্রজন্মের আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ এই জায়গা থেকে বেরিয়ে এসে ছাত্ররা তার শিক্ষায় মনোনিবেশ করবে, লেখাপড়া করবে। কিন্তু সেই একই অবস্থা, সেই 70, 80, 90 দশকের ছাত্র রাজনীতির ধারাবাহিকতা এখনই চোর দখল, মারামারি আবার চলতেছে। কারণ আমরা শুনেন কোন না কোনো জায়গায় আমাদের শেষ করতে হবে। এখন আমি শিবিরকে দোষ দিতে পারি, আমি ছাত্র দলকে দোষ দিতে পারি, কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তারা কি বলতে পারেন না এই সমস্ত দখলদারবাজি এগুলো বন্ধ। সবাই দেখবেন নিজের নিজের দলের লোকজন, এরা ফেরেস্তা, এদের সাপোর্ট করবেন। এখন এই হয়তো সাপোর্ট, তাদের হয়তো নির্দোষ, কিন্তু যে ছাত্ররা এই 21-22 বছর বয়সে কলেজ ইউনিভার্সিটিতে গেল, 18 বছর বয়সে, সে মারামারিতে দা অস্ত্র, এবং তারা যখন হামলা করতেছে কিরিস দিয়ে আসে, এখন তো আর ওই দা কিরিসের জমানা নাই, এখন আর অস্ত্র শস্ত্র আরো বেশি। সো এই পরিস্থিতি থেকে আমরা কি বেরিয়ে আসবো না? আমরা মনে করছিলাম নতুন জেনারেশন জেনজি এগুলা এই মারামারিতে নাই, এরা তো দেখি আবার একই কায়দা হয়ে আমাদের পথে হাঁটতেছে। আমরা যে ভুলগুলা করছি, যে মারামারি করছিলাম, যে 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 ডেরিভেটিভে ছিলাম, এক জায়গায় তো রয়েছে, খালি খুলস বদলাইছে। এই খুলস বদলানোর রাজনীতি, ভাগবাটোয়ারার রাজনীতি, হানাহানির রাজনীতি বাংলাদেশ আরো কতদিন চলবে? বাংলাদেশের এই উত্তপ্ত করায় তরুণরা আবার মরবে, আবার কলেজ বিশৃঙ্খলা হবে, আমাদের শিক্ষায় অবহেলা, আমাদের একটা প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়েছে। আমাদেরও ঠিক মতো লেখাপড়া নাই কেন? আমরা তো রাজনীতিতে ব্যস্ত আছিলাম। আমাদের সমসাময়িক
যে সমাজ আছে সারা পৃথিবী জুড়ে, এর চেয়ে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের মানে সবকিছু আমরা পিছনে কেন? আমরা দেশে নজর দিই না, আমরা দেশ সকল করবো, ক্ষমতা দখল করব। আমাদের তো লেখাপড়া সেভাবে হয় নাই, আমাদের শিক্ষকরা আমাদের কখনো বিভ্রান্ত করেছেন, আমাদের অন্যরা রাজনৈতিক নেতারা আমাদের বিভ্রান্ত করেছেন, আমাদের যৌবন নষ্ট হয়েছে, আমরা কোনো প্রোডাক্টিভ তো কিছু করতে পারি নাই, আমাদের ব্যর্থতার পাহাড় বড়। একই ব্যর্থতার গলিপথে এদেরকে, এই ওখানকার ছেলে মেয়েদের আবার ঠেলে দেওয়া, এদেরকে থামাবে কে? এখানে আমি কথা শেষ করি। জি, থ্যাংক ইউ সো মাচ প্রফেসর নাকুবুর রহমান। আপনি তো নিজেও দেখছেন যে এটা তো আসলে প্রত্যাশিত এই পরিবেশ, আমরা কখনো মনে করিনি যে এই ধরনের পরিবেশ আবার সৃষ্টি হবে। আপনার হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? এটা খুবই দুর্ভাগ্যজনক আসলে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে যে ঘটনাটা ঘটলো, তো এটা খুবই নেক্কারজনক। মানে একটা, ইব্রাহিম ভাই খুব সুন্দর বলেছেন, আপনার সাথে একমত পোষণ করি, কিন্তু সাথে সাথে প্রথম আলো, ডেইলি স্টার এরা একটু বিপদেই আছে। যদি আমরা 15-20 বছর আগে থাকতাম, তাহলে পরে এই পুরা ঘটনার দায় দায়িত্ব শিবিরের উপরে চাপাই দিয়ে শিবিরকে সন্ত্রাসী বানায় শিবির রক্ষাটে গল্প প্রচার করতো। কিন্তু তারা বিপদে পড়ে গিয়েছে যে এই ঘটনার তো এখন ভিডিও আছে। পুরা দেখা গেছে যে ছাত্র দলের যারা নেতা তারা কিরি ছাতে এসে ছাত্র শিবিরের এক ব্যক্তির গোড়ালিতে রক কেটে একদম জখম করে দিয়েছে খুব বীভৎসভাবে। এটা খুবই দুঃখজনক। এমনি আপনার হাতাহাতি, তর্কাতর্কি এ পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু সেই পুরোনো দিনের রাজনীতি যদি আবার শুরু হয়ে যায় যে কিরি ছাতে, এবং মানে এই এত ভিডিও এভিডেন্স থাকার পরও আপনারা দেখবেন যে ছাত্র দলের কিছু প্রোপাগান্ডা পেজ থেকে এই হামলার জন্য শিবিরকে দায়ী করা স্টিল হচ্ছে। এবং এখানে কিন্তু একদম ক্লাসিক রক কাটার ঘটনা ঘটলো। এখন মানে সারা জীবন শিবিরকে রক কাটার ব্লেম দিয়ে আশা হয়েছে। সো কিন্তু আমরা দেখছি যে ভিডিওতে একেবারে কিভাবে গোড়ালি বরাবর একটা ছাত্রকে পঙ্গু করে দেওয়া হলো কিরিচ দিয়ে, বাড়ি দিয়ে, এবং প্রকাশ্য কিরিচ নিয়ে তারা বিক্ষোভ করছে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক। এই অস্ত্রের ঝঞ্ঝানানি আমরা চাই না। এবং আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে যদি সন্ত্রাসের সাথে শিবিরের কেউ জড়িত থাকে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। ছাত্ররা পড়াশোনা করবে, ছাত্ররা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, তারা মারামারি করবে কেন? এবং আমার দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখছি যে সেই গণরুম কালচার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও ফেরত চলে আসছে। বিহেভিয়ার ট্রেনিং দেওয়ার নাম করে নতুন ছাত্রদেরকে 4-5 ঘন্টা মানসিক নির্যাতন করা হয়েছে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে প্রায় 20 বছর আগে ভর্তি হওয়া যুব দলের পদপ্রাপ্ত লোকজনকে সিট অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। আমরা কি আবার এত আত্মত্যাগের পরে আমরা কি সেই পুরোনো দিনে আবার ফিরে যাচ্ছি? মানে দিস ইজ ভেরি আনফরচুনেট, এবং এটা হওয়া উচিত না। আমি বলবো সবাইকে ধৈর্য ধারণ করতে, কারণ এই সংঘর্ষে ডেফিনেটলি শিবিরের উপরে আক্রমণ হয়েছে। এখন শিবিরও গিয়ে যদি পাল্টা আক্রমণ করে, এটা মানে ইট নেভার এন্ডস, এটা একটা ভিশাস সাইকেলের মতো হয়ে যায়। আমিও অনুরোধ করব সবাইকে ধৈর্য ধরতে, আইন হাতে না তুলে নিতে, কারণ যে অপরাধমূলক ঘটনা ঘটেছে, এখন আর আগের দিন নাই যে প্রথম আলো, ডেইলি স্টার শিবিরকে দায়ী করে একতরফা খবর দিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবার কাছে এখন ভিডিও চলে গিয়েছে, সবাই দেখছে যে কারা এটার সাথে জড়িত, এবং এই জড়িত ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত, এবং সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। খুব জঘন্য ঘটনা, কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে পরে এটা সমাধান হবে না, বরং সবাইকে ধৈর্য ধারণ করে আমরা আশা করব যে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় যাতে আসে, সেজন্য সবাই সহযোগিতা করবেন। আবার এটা ছাত্রদের বাইরে এটা স্মরণ রাখা উচিত যে এই শিবিরের লোকজন এই অস্ত্র লুকায় রাখলেও তাদের ট্রেনিং জমা দেয় নাই। সুতরাং মানে ধৈর্য ধরা ভালো, তবে মানে একদম শিবিরের লোকজনকে মানে তাদের ট্রেনিং এর কথা যেন ওনারা মনে রাখে আর কি। জি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফ্লোরিডা থেকে একজন একটু লেটেস্ট আপডেট, যে দুজন স্টুডেন্ট নিখোঁজ হয়েছে, আপনি কি কিছু আছে নাকি লেটেস্ট আপডেট? একটু ফোনে জয়েন করেছেন? ফোনে জয়েন করতেছিলাম, বাট আমি আরেকটা ফ্রেন্ড জানতে চাচ্ছিলাম যে ক্লাসমেট ছিল, বুঝছেন? ওকে, তো এখন তো তাহলে আমাদের প্রোগ্রামের টাইম শেষ হয়ে গেছে, বাট এনি আপডেট উনি কি আছে, কোনো আপডেট আছে এটার? আপডেট একটু নিউজ আছে। জি, পাওয়া গেছে কিনা এটা কোন? হ্যালো, আপডেট নাই না, উনি বোধহয় অন্যদিকে। যাই হোক, ইন দ্য মিন টাইম আমরা বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ যে খেলা হবে, বিশ্বকাপ ফুটবল, এই ফুটবলের নিউ ইয়র্ক সিটি কেমন হবে এই বিষয়ে একটি রিপোর্ট আজকে প্রচার করা হয়েছে। এই রিপোর্টটি একটু আমরা দেখি। এর মধ্যে হ্যাঁ, আপনি কি ওনার কোনো আপডেট আছে? আর
হ্যাঁ তাহলে ভাই যে লাইনে আছে আমার তৌফিক সাহেব, বুঝছেন? তৌফিক আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড, ইউসিবি স্টুডেন্ট। তৌফিক, তুমি কথা বলো। জি বলেন, কোনো আপডেট আছে ওনাদের? হ্যাঁ ভাই, যে আমি হচ্ছে ওই তো জামিল যে ডিপার্টমেন্টে আছে, আমি ওই ডিপার্টমেন্টে পিএইচডি করছি। তো আপডেট বলতে খুব বেশি আপডেট তো আসলে জানার কোনো সুযোগ এখনো পাচ্ছি না। যতটুকু জানি সেটা হচ্ছে যে মেয়েটা মিটিং হয়েছে ক্যাম্পাস থেকে, আর জামিল ওই দিন ওর ক্যাম্পাসে কোনো ক্লাস ছিল না, ওর কাজ ছিল বাসা থেকে। তো ওর লাস্ট ট্রেস করে যেটা পাওয়া গিয়েছে যে ও বাসায় ছিল সেদিন, আপনার বৃহস্পতিবারে। আর লাস্ট ওদের দুজনের সাথে ফোনে কনভারসেশন হয়েছে, এটা ট্রেস করে দেখা গিয়েছে যে জামিল মেয়েটাকে কল করেছিল। লাস্ট কনভারসেশনে এটা আসছে যে কল করেছিল, ওদের সাথে কথা হয়েছে। ওকে, সো আপনাদের কি মনে হয় এই দুজন লোকই একসাথে হারিয়ে গেল, একজন স্টুডেন্ট, একজন ছাত্রী, একজন ছাত্র, সো পিএইচডি স্টুডেন্ট দুজনই খুব সম্ভবত, আপনাদের কি মনে হয়? তৌফিক, ও যে মেয়েটা যে চলে গেল তোমার ক্লাস থেকে কম্পিউটার রেখে, ওইটা একটু বলো বোঝাপড়াটা। আচ্ছা, মানে ও ল্যাবে কাজ করে, তো ল্যাবে ওখানে যেভাবে ও একটা যেখানে বসে সেখানে ওর অ্যাপলের ট্যাব ছিল, দেন খাবারের একটা মানে আমরা যে খাবার নিয়ে যাই, সো ওইরকম খাবারের একটা বক্স ছিল, ওর ব্যাগ ছিল। তো ওইটা ওইভাবে ছিল আর কি। তো ধারণা করা হচ্ছে এরকম যে ও নিচে যাচ্ছে বা কোনো একটা কাজে যাচ্ছে, আবার এসে ব্যাগ করবে। তো এই জন্য দেখা যায় এটা ওনারা কোন সময় নিখোঁজ হয়েছে, আপনার কোন সময় থেকে, দিনে না রাতে? এটা হচ্ছে দুপুর 12টার দিকে হচ্ছে ক্যাম্পাসে রুম থেকে বের হয়েছে। আর লাস্ট 5টার সময়ও ক্যাম্পাসে ফোনটা অন ছিল, মানে 5টার পরে হচ্ছে তাদেরকে ট্রেস করা যায়নি। এখন কি দুজনের ফোনই বন্ধ? দুজনের ফোনই বন্ধ, রাইট। আচ্ছা আচ্ছা, সো এনি সাসপিশন, যে কোনো সন্দেহ আছে নাকি কারো ব্যাপারে, অথবা দুজন কোথাও যেতে পারে, এরকম কোনো সন্দেহ আছে? এই ধরনের সন্দেহ পোষণ করছি না, এই জন্য যে এটা আমরা মানে শিওর না, বা এই জিনিসটা আমরা কখনো চোখে পড়ে নাই যে দুজনের সাথে রিলেশন আছে বা সামথিং এলস, ওরকম আমরা কখনো দেখি না যে তারা ঘুরতে গিয়েছে কখনো বা। আমরা ছবি দেখতে পাচ্ছি দুজনের আমাদের স্ক্রিনের মধ্যে। লিমন আহমেদ, সরি, একজন হচ্ছেন জামিল আহমেদ লিমন, রাইট জামিল আহমেদ লিমন, জি রাইট। আর আমার নাম বৃষ্টি। জি, রাইট। সো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। যদি কোনো আপডেট থাকে আমাদের জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সালাম, খুদা হাফেজ। ওকে, সো আমরা এটাই লিখছিল লেটেস্ট। থ্যাংক ইউ প্রফেসর নকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। সো আমরা একটি রিপোর্ট এখন দেখি, এটা শেষ করব অনুষ্ঠান। রিপোর্টটি হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ সকার আপনারা জানেন, বা ফুটবল, এই নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে আসছে, এবং এই উপলক্ষে নিউ ইয়র্ক সিটি হবে একটি বড় প্রাণকেন্দ্র, যেখানে সারা বিশ্বের লোকরা আসবেন। এবং এই সময় নিউ ইয়র্ক সিটির অবস্থা কী হবে, এই বিষয়ে একটি রিপোর্ট টাইম টেলিভিশনে এয়ার করা হয়েছে। এই রিপোর্টটি দিয়েই শেষ হবে আজকের অনুষ্ঠান। আশা করি অনুষ্ঠানটি দেখবেন এবং সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।